নমস্কার। আপনারা শুনছেন অডিও স্টোরি স্টেশন। আমি আপনাদের সাথে দেবারতী। আজ অডিও স্টোরি স্টেশনে আপনারা শুনবেন শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায় রচিত চাবি রহস্যের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্প শুরু করার আগে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন। কেননা আমি দেখছি অনেকেই গল্প শুনছেন, কিন্তু অনেকে আছেন যারা সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা, আবার এমন অনেকে আছে যারা চ্যানেলের পাশের যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অন করছেন না। যার ফলে তারা সময় মতো গল্পের নোটিফিকেশন পাচ্ছেন না, নতুন গল্পের। তাই জন্য আমি বলবো যে সাবস্ক্রাইব করার সাথে সাথে চ্যানেলটার নোটিফিকেশন বেলটাকেও অন করে দিতে। আর আপনারা আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র ২৯ টাকা থেকে। এছাড়া সুপার চ্যাট এবং সুপার থ্যাঙ্কসের মাধ্যমেও আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করতে পারেন। তাহলে চলুন এবার সরাসরি কান পাতবো আজকের গল্পে এবং শুনে নেব গল্পের অন্তিম পর্ব। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। পরের দিন সকাল থেকেই বৃষ্টি। দীপকাকুর আসার কথা ৯টায়। ১০টা বাজতে চলল। ঝিনুক রেডি হয়ে সেই থেকে আনচান করছে বাড়িতে। দীপকাকুর মোবাইলে ফোন করলো, সুইচড অফ। বাড়িতেও ফোন করেছিল, কাজের মাসি তুলল। কানে কম শোনে। ঝিনুক চেঁচিয়ে জিজ্ঞেস করলো, দীপকাকু কোথায়? ৩বারের বার উত্তর এলো, তিনি তো কোন সকালে ধরাচুরো পড়ে বেরিয়ে গেলেন। ধরাচুরো বলতে মাসি বোধহয় বর্ষাতির কথা বোঝালো। এত সকালে কোথায় বেরোলেন দীপকাকু? দেবাংশুবাবুর বাড়িতে যাওয়ার কথা তো ১০টায়। কাল ঝিনুকদের বাড়ি বসে দীপকাকু ফোনের সময়টাকে বলেছিলেন। উনি বলেছিলেন চলে আসুন। আমি তো আপনার ফোনের অপেক্ষাতেই বসেছিলাম। ইতিমধ্যে কোনো অপ্রত্যাশিত ঘটনা আমার অফিসে বা বাড়িতে ঘটেনি। দীপকাকু বলেছিলেন ফাইন, কাল আমরা যাব, বাড়ির কাজের লোকটি যেন থাকে। দেবাংশুবাবু বলেছিলেন বাপনের মা ওই সময় বাড়িতেই থাকে। সব কথাবার্তা হয়ে গেল। ওদিকে দীপকাকুর দেখা নেই। বৃষ্টি মাঝে মাঝেই তেড়ে ফুঁড়ে আসছে। ঝড় বাদলের জন্য কি দীপকাকু একাই চলে যাবেন দেবাংশুবাবুর বাড়ি? আশা করা যায় ঝিনুকের প্রতি এতটা অন্যায় ব্যবহার উনি করবেন না। কারণ কাল রাতে যখন তদন্তটা নিয়ে বসা হলো বাবার সঙ্গে, দীপকাকু আলোচনার শুরুতেই পড়া ধরার মতো জিজ্ঞেস করেছিলেন, আজ অনেক কিছুই তো নোট করনি, বললে সব মনে থাকবে। বলো দেখি কার সঙ্গে কি কি কথা হয়েছে। ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো শুধু বলবে। সব মিলিয়ে তোমার কি ধারণা, কোথায় খটকা সেটাও জানাও। মা তখন ছিলেন ঘরে। বললেন, লেখেনি যখন ও আর বলতে পারবে না। মুখস্থ ওর দ্বারা কোনো দিনই হয় না। আমি ওর স্কুল লাইফ থেকে বলে আসছি, যা পড়বি ছোট ছোট নোট রাখবি। পড়ায় যখন মন দেয় নোট করে, অন্যমনস্ক হলেই সেসবের বালাই থাকে না। মায়ের বক্তৃতায় রেশ টানতে বাবা বললেন, তুমি দীপঙ্করকে কি খাওয়াবে বলছিলে? বেশ রাত হলো, এবার তো বাড়ি যাবে। মা তখনই ছুটলেন কিচেনে। যাওয়ার সময় বললেন, দীপঙ্কর তো রাতের খাবার খেয়েই যাবে। দীপ কাকুকে খাইয়ে মায়ের খুব শান্তি। রান্নার ব্যাপারে সমজদার লোক। যে কোনো সাধারণ রান্নার মধ্যে অসামানত্ব খুঁজে বের করতে পারেন। বাবা অবশ্য মজা করে বলেন, এটা দীপঙ্করের বারবার নেমন্তন্ন পাওয়ার ফন্দি। সে যাই হোক, ঝিনু কিন্তু জিজ্ঞাসাবাদ পর্বের সমস্ত গুরুত্বপূর্ণ অংশ ঝরঝর করে বলে দিয়েছিল। দেবাংশুবাবুর অফিসের কথাগুলো নোট করা ছিল, সেগুলো বলার জন্য খাতা উল্টাতেও হয়নি। দীপকাকু বলেছিলেন, ভেরি গুড, এই না হলে অ্যাসিস্ট্যান্ট, প্রায় কম্পিউটার মেমোরি তোমার। প্রশংসাটা কানে বেশ ঠেকেছিল ঝিনুকের। দীপকাকু তো চট করে এরকম দরাজ সার্টিফিকেট দেন না। এমন নয় তো তদন্তের পর্যায়টা ঝিনুকের মাধ্যমে বাবাকে শুনিয়ে দিলেন। সারাক্ষণ ঘোরাঘুরি করে নিজে অত্যন্ত ক্লান্ত, খাটনি বাঁচালেন আর কি। মা তখন ঢুকলেন চা নিয়ে। অতি আগ্রহে জানতে চাইলেন, পেরেছে বলতে? দীপকাকু বললেন, মুখস্থ তো ভালোই বলল, এখন দেখা যাক মাথায় কতটা ঢুকেছে, অ্যানালিসিস কতটা করতে পারে দেখি। মা বললেন, না বুঝেও মুখস্থ করতে পারে না, পরের কাজটাও তাহলে পারবে জানবে। মা এমনভাবে কথাটা বলল ঝিনুক যেন স্কুল কলেজের টাস্ক দিচ্ছে। এসবের বাইরেও যে ঝিনুকের একটা আলাদা ক্ষেত্র তৈরি হয়েছে, মা বিশ্বাসই করতে চায় না।
চা রেখে মা চলে যাবার পর ঝিনুক নিজের ধারণা এবং খটকার কথা বলছিল। ১ নম্বর খটকা হচ্ছে, আমরা কেন এখনো গ্রেট বাইট কোম্পানির ইঞ্জিনিয়ারকে জেরা করিনি? উত্তরে দীপ কাকু বললেন, সন্দেহের প্রথম তালিকায় উনি নেই। ওর হয়ে আছেন বসন্ত আগরওয়াল। চুরিটা মালিক করাবে, মেশিন আপগ্রেড করতে দেবে ইঞ্জিনিয়ারকে। মালিক সন্দেহের বাইরে গেলেই আমরা ইঞ্জিনিয়ারকে নিয়ে পড়ব, কারণ সে নিশ্চয়ই জানে মেশিনের প্রোডাকশন বাড়ানোর চেষ্টা হচ্ছে। কাজটা যদি করে উঠতে পারে, চাকরির বাজারে নাম হবে তার। ঝিনুক এবার গিয়েছিল দ্বিতীয় দ্বন্দ্বে। সমীরণ দাস একেবারেই পছন্দ করেন না দেবাংশুবাবুকে, কুৎসারতার্থেও ছাড়েন না। উল্টো দিকে সূর্য রায় দেবাংশুবাবুর খুব ভক্ত, প্রচুর গুণগান করলেন। এর থেকে সিদ্ধান্তে পৌঁছানো যায় দেবাংশুবাবুর সঙ্গে সমীরণ দাসের তিক্ত সম্পর্ক, মানে ওই মুখ দেখা দেখি নেই। আর সূর্য রায়ের সঙ্গে সম্পর্ক মধুর, নিয়মিত যোগাযোগ রয়েছে। কিন্তু দেবাংশুবাবু বলেছেন, দুই কম্পিটিটরের সঙ্গে তার রিলেশন হ্যালো হাইয়ের মধ্যে সীমাবদ্ধ। তিনজনের মধ্যে কে মিথ্যে কথা বলছেন? ব্রিলিয়ান্ট, এক্সেলেন্ট বলে উঠলেন দীপ কাকু। ডাবল কমপ্লিমেন্ট পেয়ে ঝিনুক পূর্ণোদ্যমে পরের বিশ্লেষণে গিয়েছিল। সমীরণ দাস কি করে জানলেন গ্রেট বাইটের মেশিন আপগ্রেডেশনের জন্য দেবাংশুবাবু হাত লাগিয়েছেন? সম্ভবত বসন্ত আগরওয়াল বলেছেন। আমরা শুনেছি সমীরণ বাবু গ্রেট বাইটের মেশিনে একসময় কাজ করেছেন, রিলেশন আছে মিস্টার আগরওয়ালের সঙ্গে। দেবাংশুবাবু 10 লাখ ডিমান্ড করেছেন মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর জন্যে। 10-এর কমে যদি করা যায়, এই ভেবেই কি মিস্টার আগরওয়াল সমীরণ দাসকে বলেছেন মেশিন আপগ্রেড যখন সম্ভব আপনি করুন? একইভাবে উনি যদি ভারতে ছড়িয়ে থাকা ইলেকট্রনিক সার্ভিস ইঞ্জিনিয়ারদের উস্কে থাকেন, তাহলে ধরে নিতে হবে দেবাংশুবাবুর ডায়াগ্রাম স্পেয়ার পার্টস চুরি করার জন্য অনেকেই প্রলোভিত হয়েছেন। গুড অ্যানালিসিস বলে উঠলেন দীপ কাকু। তারপর বললেন, তবে তোমার এই পয়েন্টটা আরও একটু স্পেসিফিক করে দিই। আমি নিশ্চিত চোর কলকাতার কেউ, কারণ বাইরের লোক দেবাংশুবাবুর অফিস বাড়ির অন্দরমহলের খবর জানে না। কোনো রুটে অফিস যান, ট্যাক্সিতে না প্রাইভেট কারে, এসব খোঁজ নিতে সময় লাগে। সেই সময়টা অন্য প্রদেশের লোক পায়নি। দেবাংশুবাবু অর্ডারটা পাওয়ার কয়েক দিনের মধ্যেই উড়ে গিয়েছেন সিঙ্গাপুরে। জিনিসপত্র নিয়ে এসেছেন, তাও বেশি দিন হয়নি। এর মধ্যেই হয়ে গেল চুরি, সেটাও ঘটেছে কলকাতায়। বাড়ি এসে স্পেয়ার পার্টসগুলো দেখিয়েছিলেন স্ত্রীকে, অর্থাৎ চুরি হয়েছে বাড়িতে, অফিসে অথবা অফিস যাওয়ার পথে। শেষের আশঙ্কাটা কম। নিজের গাড়িতে অফিস যান দেবাংশু, ড্রাইভ করেন নিজেই। প্রথম যেদিন ব্যাগটা অফিসে নিয়ে গিয়েছিলেন, সেদিনেই দেখিয়েছিলেন ব্যাগের জিনিসপত্র নেই। পথে কোথাও গাড়ি দাঁড় করাননি। আমার ধারণা চুরিটা করেছে দেবাংশুবাবুর পরিচিত কেউ। দেবাংশুবাবুর বিষয়ে সমস্ত খবরই নিশ্চয়ই সে রাখে। আপনার কি মনে হয়, আজ যাদের জিজ্ঞাসাবাদ করা হলো চোর তাদের মধ্যেই কোনো একজন? জানতে চাইল ঝিনুক। দীপ কাকু বললেন, এখনই সেটা বলা সম্ভব নয়। জব্বর প্রমাণ কিছু পাইনি, কিছু অসঙ্গতি পেয়েছি মাত্র। যেমন? ঝিনুক জানতে চাইল। দীপ কাকু বললেন, সমীরণবাবুর কথা অনুযায়ী ডায়াগ্রাম চুরি যাওয়ার মিথ্যে অজুহাত খাড়া করে দেবাংশুবাবু কাজটা থেকে সরে যাবেন, তা কিন্তু নয়। ওরকম একটা গুরুত্বপূর্ণ নকশা একমাত্র কপি থাকবে, তা হতে পারে না। স্পেয়ার পার্টস কেনার সুবিধের জন্য 1 কপি ডায়াগ্রাম হয়তো দেবাংশুবাবু সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিলেন। আরও কপি অফিস বা বাড়ির কম্পিউটারে সেভ করা আছে। ডায়াগ্রাম হাতে পেলে চোরের লাভ হবে নিশ্চয়ই। দেবাংশুবাবুর ক্ষতি একটাই, নতুন করে স্পেয়ার পার্টস কিনতে যেতে হবে সিঙ্গাপুরে। এই ফাঁকে যদি কোনো ইঞ্জিনিয়ার ওরই ওই নকশা থেকে মেশিন আপগ্রেড করে দেয়, তাহলে পরিশ্রমটা বৃথা যাবে তার। এই ঘটনা যদি না ঘটে, দেবাংশু 1 মাসের মধ্যেই অর্ডার সাপ্লাই করে দিতে পারবেন, কোনো ক্ষতিই হবে না। এইসব পরিস্থিতি বিচার করে একজনকে আমরা সন্দেহের বাইরে রাখতে পারি, সে হচ্ছে তথাগত। যেহেতু দেবাংশুবাবুর পাসওয়ার্ড সে জানে, নকশা হাতানোটা কোনো ব্যাপারই নয়। মিছিমিছি ডায়াগ্রাম চুরি করতে কেন যাবে সে?
স্পেয়ার পার্টসের জন্য তো চুরিটা করতে পারেন, বলেছিল ঝিনুক। না, ডায়াগ্রাম কম্পিউটার থেকে পেয়ে গেলে স্পেয়ার পার্টস কিনে নিতে অসুবিধে হবে না। সিঙ্গাপুর একবার অবশ্য যেতেই হবে। লাখ লাখ টাকার অর্ডারের তুলনায় সেই খরচা খুবই কম। স্পেয়ার পার্টসের দাম কিন্তু বেশি নয়, এই দেশে পাওয়া যায় না, এটাই যা সমস্যা। তাহলে তথাগত কেন অর্ডারটা কত টাকার জন্যেও চেপে গিয়েছিলেন, জানতে চেয়েছিল ঝিনুক। দীপকাকু প্রশংসার সুরে বলেছিলেন, বাহ, তুমি তো দেখছি কোনো ঘটনাই ভোলো না। ওয়েল, ওটা ছিল তথাগতর নেহাতি ছেলে মানুষই। চুরির দোষ যাতে ঘাড়ে এসে না পড়ে তার জন্যই ওই দুর্বল অছিলা। তাহলে তো একটা কাজ করা যায়, এখনই দেবাংশুবাবুকে ফোন করে জেনে নেওয়া যায় ডায়াগ্রামের কপি ওর কাছে কিনা। ঝিনুকের পরামর্শ কানে নেননি দীপকাকু। বলেছিলেন, শোনো, আমি কিন্তু এখনও তথাগত ছাড়া কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখিনি। এর মধ্যে দেবাংশুবাবুও আছেন। যখনই ফোন করে জানতে চাইবে নকশার কপি আছে কিনা, উনি যদি দোষী হন সঙ্গে সঙ্গে বলবেন নেই। সমীরণবাবুর কথা মতো ফের ডায়াগ্রাম করার সময় চাইবেন কোম্পানির কাছে। এইভাবেই এগ্রিমেন্টের সময় পার করে নিজের মুখ রক্ষা করবেন। অতএব ডায়াগ্রামের কপি আছে কিনা খোঁজ নিতে হবে আমাদের অন্য রাস্তায় গিয়ে। দীপ কাকুর বলা শেষ হতে বাবা বলেছিলেন, এবার কি আমাকে বলার সুযোগ দেয়া যাবে? আসলে কি হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করে ঝিনুক দীপ কাকু যখন বাড়ি ফিরেছিলেন, বাবা বলেছিলেন, দুজনের মুখ বলে দিচ্ছে রহস্য সমাধানের হাজার মাইল দূরে আছো তোমরা, অথচ আমাকে দেখো অফিসে বসে ইন্টারনেট খুললাম, গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। এখন আইটির যুগ হে, বাড়ি বাড়ি গিয়ে জেরা করা মান্ধাত্তার আমলের ব্যাপার। তাহলে শোনো। তখনই বাবাকে আটকালেন দীপ কাকু। বললেন, আপনার চিন্তাভাবনা পরে শুনবো, প্রথমে আমাদের ব্যাপারটা পর্যালোচনা করে নিই। আগে যদি আপনার সমাধানের পথ শুনে ফেলি, আমরা খেই হারিয়ে ফেলব। আপনি তো কল্পনার সাহায্যে রহস্যটা উন্মোচন করবেন, আমাদের এগোতে হবে বাস্তবের পথ ধরে। কল্পনায় চোর ধরা অনেক সহজ। বাবা তখনকার মতো চুপ করে গেলেন। ঝিনুকদের কথাবার্তা শেষ হতেই শুরু করলেন, আমার ধারণা এই চুরির পিছনে কোনো আন্তর্জাতিক চক্র কাজ করছে। এরকম মনে হবার কারণ, জিজ্ঞাসা করলেন দীপ কাকু। বাবা বললেন, তোমাদের কেসটা শোনার পর অফিসে গিয়ে ইন্টারনেট সার্চ করেছিলাম, বিখ্যাত চুরির কেস পাওয়া গেল। আধুনিক টেকনোলজি নির্ভর চোরের হাতিয়ার, জাপানের তৈরি এক আশ্চর্য জিনিস। আবার জাপান? সামান্য আগ্রহটুকু হারিয়ে ফেললেন দীপ কাকু। জাপান দেশটার প্রতি বাবার পক্ষপাতিত্ব বড্ড বেশি। এর আগে অনেকবার তার পরিচয় দিয়েছেন বাবা। এবারে বললেন, আমার কথাটা তো একটু শোনো। আচ্ছা বলুন, বলে সোজা হয়ে বসলেন দীপ কাকু। ঝিনুকও বাবার কথায় মন দিল। আর কিছু না হোক, চমকপ্রদ আইডিয়া কিছু শোনা যাবে। বাবা বলতে শুরু করলেন, জাপান এমন একটা হ্যান্ডিং এক্সরে ক্যামেরা আবিষ্কার করেছে যে কোনো তালার ভিতরের অংশের ছবি তোলা যায়, এবং সেই ক্যামেরার সঙ্গেই আছে অটোমেটিক চাবি তৈরির যন্ত্র। ক্যামেরাটা তালার গর্তের উপর রাখার মিনিট খানেকের মধ্যেই চাবি বেরিয়ে আসবে যন্ত্র থেকে। বিদেশের অনেক চোর আজকাল এই ক্যামেরা সহ চাবি মেশিন নিয়ে চুরি করতে বেরোচ্ছে। আমার ধারণা ওই রকমই কোনো ক্যামেরা মেশিন দিয়ে খোলা হয়েছে দেবাংশুবাবুর ব্যাগ। দীপ কাকু জানতে চাইলেন, মেশিনটার দাম কত রজতদা? 10,000 মার্কিন ডলার। উত্তর দিলেন বাবা। দীপ কাকু বললেন, তার মানে ধরুন আমাদের টাকার প্রায় 4.5 লাখ টাকা। দেবাংশুবাবুর অর্ডার 10 লাখের। চোর যদি ওর জিনিসগুলো বিক্রি করতে যায় 5-এর বেশি পাবে না, তার জন্য সে 4.5 লাখের মেশিন কিনবে। বাবা বললেন, তোমাদের তো এখানেই গন্ডগোল, বড় কিছু ভাবতে পারো না। তুমি কেন ধরে নিচ্ছ দেবাংশুবাবুর আবিষ্কারের ওপর শুধু দেশের ইঞ্জিনিয়ারদের নজর আছে? বিদেশিদেরও তো থাকতে পারে। তারা যদি কোনোভাবে খবর পায় এক ভারতীয় ইতালির মেশিনটার প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে, পিছনে পড়ে যাবে তারা। দীপ কাকু গম্ভীরভাবে বললেন, ভারত আর চীন ছাড়া বেশি প্রোডাকশনের মেশিন কোনো দেশেরই দরকার নেই। তাদের জনসংখ্যা আমাদের মতো বিপুল নয়। চীন টেকনোলজিতে স্বাবলম্বী, অন্য দেশের প্রযুক্তি চুরি করতে যাবে না। সেই যে বাবা চুপ করে গেলেন, কেস নিয়ে আর একটা কথাও বললেন না। রাতে শুতে যাওয়ার আগে ঝিনুককে বললেন, সত্যি দীপঙ্করের মেধা অসামান্য, লেগে থাক ওর সঙ্গে। বুদ্ধিচর্চা জীবনকে অনেক প্রাণবন্ত করে। দীপঙ্কর যে মাঝে মাঝে দাবায় হেরে যায় আমার কাছে, সেটা আমাকে খুশি করার জন্যে। কিন্তু কেসের ব্যাপারে ও কখনোই এই ধরনের হার মানতে রাজি নয়।
নিজের চিন্তাভাবনার ওপর অগাধ বিশ্বাস। সকালের বৃষ্টি দেখে বাবা বললেন, এ যা শুরু হলো দেখছি, দুপুরের আগে ছাড়বে না। আজ ডুব মেরে দেবো অফিসে। দীপঙ্কর এলে তোরা আমার গাড়ি নিয়েই যাস দেবাংশুবাবুর বাড়ি। এই ওয়েদারে মোটর সাইকেল রাইডটা ঠিক হবে না, ওখান থেকে আবার কোথায় যেতে হয়। মিলিটারিতে কাজ করার সময় বাবা এত নিয়ম শৃঙ্খলা মেনেছেন, এখন নিজের সিকিউরিটি এজেন্সিতে ইচ্ছে মতো যান। গাড়ির ব্যবস্থা হয়ে গেল, এদিকে দীপ কাকুরই দেখা নেই। বৃষ্টির প্রকোপ বুঝতে ঝিনুক জানলার কাছে গেল। দুটো ভালো ঘটনা একসঙ্গে তার চোখে পড়ল। বৃষ্টি তো কমেই গিয়েছে, বর্ষাতে পড়া দীপ কাকু বাইক থামালেন গেটের সামনে। বাবা ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন। ঝিনুক বলে উঠল, এসে গিয়েছ? কাগজ ভাঁজ করতে করতে বাবা বললেন, কে দীপঙ্কর? ভালোই হলো, চ আমিও তোদের সঙ্গে দেবাংশুবাবুর বাড়ি যাই, কেসটা আমারও খুব ইন্টারেস্টিং লাগছে। ঝিনুকরা এখন দেবাংশুবাবুর বাড়িতে। গাড়িটা নিলেও বাবাকে সঙ্গে নিলেন না দীপ কাকু। বললেন, রজতদা, কেস এখন ক্লাইম্যাক্সে পৌঁছে গিয়েছে। এই সময় যদি আপনাকে সঙ্গে নিই এবং আপনি কল্পনা নির্ভর কোনো পরামর্শ আমাদের দিতে থাকেন, পথভ্রষ্ট হব আমরা। আমি কথা দিচ্ছি, কেসের শেষ দৃশ্যে আপনাকে উপস্থিত রাখব। তার আগেও আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে আমার। হতোদ্যম হয়ে বাবা বললেন, বলো, কি জানার আছে? আপাতত একটা কথা বলুন তো, বিদেশের হোটেলগুলোয় সিকিউরিটি ব্যবস্থার ফাঁক কোথায়? মানে আমি বলতে চাইছি, একজন বোর্ডার যদি মনে করে অন্য বোর্ডারের রুমে ঢুকবে, সেটা কিভাবে সম্ভব? দীপ কাকুর প্রশ্ন কপালে ভাঁজ পড়েছিল বাবার। সঠিক পাত্রকেই প্রশ্ন করলেন দীপ কাকু। বাবা এক্স মিলিটারি ম্যান, এখন আবার সিকিউরিটি এজেন্সির মালিক। একটু সময় নিয়ে বাবা বললেন, বিদেশি বলতে তুমি যদি উন্নয়নশীল বা উন্নত দেশের কথা বলো, তাদের দামি হোটেলগুলোর সিকিউরিটি ব্যবস্থা খুব টাইট। খুব দরকার ছাড়া রুম সার্ভিস পর্যন্ত দেওয়া হয় না। হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি নিয়ে যে কোনো রুমে ঢুকতে পারে, অন্য রুমের বোর্ডারের পক্ষে সেটা সম্ভব নয়, যদি না সে অন্য কোনো ধরনের পদ্ধতি নিয়ে থাকে। সেটা কীরকম? জানতে চাইলেন দীপ কাকু। বাবা বললেন, ধরো পাশের অথবা নিচের রুমের বোর্ডার দড়িতে আংটা লাগিয়ে যে ঘরে ঢুকবে তার জানলায় ছুঁড়ে দিল, তারপর দড়ি বেয়ে চলে গেল সেই ঘরে। দীপ কাকু মাথা নেড়ে বললেন, না, এতটা ঝুঁকি নিতে পারে জিমন্যাস্টিকের দক্ষ কোনো লোক। এছাড়া অনেক সমস্যাও আছে, লোকে দেখে ফেলবে। আর কোনো রাস্তা কি নেই? ফের খানিকক্ষণ ভেবে নিয়ে বাবা বললেন, একটা রাস্তা আছে, সেটা তেমন প্রশস্ত নয়। ধরো কোনো বোর্ডার যদি মনে করে তার রুমটা সাফ সুতরা করাবে, বাইরে বেরোনোর সময় রুম বন্ধ করে একটা প্লেট ঝুলিয়ে দিয়ে যায়, তাতে লেখা থাকে মেকআপ রুম। ওই প্লেটটা সব রুমেই রাখা থাকে। মেকআপ রুমের প্লেট দেখে কে ক্লিনিং স্টাফ হোটেলের চাবি দিয়ে দরজা খুলে পরিষ্কার করে বোর্ডারের ঘর। না হলে ওই রুমে কেউ ঢোকেও না। এমন হতে পারে অন্য রুমের বোর্ডার যদি চেষ্টা করে নির্দিষ্ট কোনো রুমে ঢোকার, তাকে অপেক্ষা করতে হবে ক্লিনিং স্টাফ ওই রুমে ঢোকা পর্যন্ত। সেক্ষেত্রে বাধাও আছে, ক্লিনিং স্টাফ অন্য কাউকে সেই রুমে অ্যালাউ করবে না। ঢুকতে গেলে ওই স্টাফকে মেরে অথবা অজ্ঞান করে ঢুকতে হবে। ঘুষ? ক্লিনিং স্টাফকে ঘুষ দিয়ে ঢোকা যায়? জিজ্ঞেস করলেন দীপ কাকু। বাবা বললেন, তা যায়, তবে আমাদের দেশে যেমন কথায় কথায় ঘুষ দেওয়া হয়, বেশিরভাগ দেশেই তা হয় না। বাবার দেওয়া ইনফরমেশন দীপ কাকুর কতটা কাজে লাগলো এখনো জানে না ঝিনুক। বাবাকে একটা থ্যাঙ্কস জানিয়ে দীপ কাকু বললেন, এখন এইটুকু হলেই আমার চলবে, পরে আবার বসবো আপনার সঙ্গে। তারপর ঝিনুককে বললেন, চলো তোমাদের গাড়িতেই যাই। আকাশের ওপর আজকে আর ভরসা নেই, আবার ঢালতে পারে। গাড়িতে করে দেবাংশুবাবুর বাড়ি আসার পথে ঝিনুক দীপ কাকুকে জিজ্ঞেস করলো, সকালে কোথায় বেরিয়েছিলেন? দীপ কাকু বললেন, দুটো জায়গায়। প্রথমে আফাংয়ের বাড়ি। প্রথমটা শুনেই ঝিনুক বিষম কৌতূহলে জিজ্ঞেস করলো, তার বাড়ি গিয়ে কী হবে? কাল তো দেখলাম তালা ঝুলছে। আপনি বললেন মিস্টার আফাংকে লুকিয়ে রাখতে চাইছে অপরাধী। তাও একটা চান্স নিলাম, যদি রাতে ফিরে সকালে বেরিয়ে যান। ভোর থাকতেই পৌঁছে গেলাম ওর বাড়ি। পেলেন তাকে? পেলাম, অনেক কথাও হলো। দীপ কাকুর কথা শুনে আরও এক প্রশ্ন চমকে গেল ঝিনুক। জানতে চাইল, কি বললেন উনি? কে গিয়েছিল চাবির নকল করাতে? কেউ যায়নি। আত্মগোপনও করেননি আফাং। সন্ধেবেলা এক বন্ধুর মৃত্যুর খবর এসেছিল, শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন, রাতে ফিরেও এসেছিলেন। দীপ কাকুর কথায় ঝিনুক বলল, চা,
তাহলে তো আবার আমরা পিছিয়ে পড়লাম। তা ঠিক বলা যায় না। আফাংয়ের সঙ্গে কথা বলে বেশ উপকার হয়েছে। এই কেসের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গিয়েছি আমি। কি কথা হলো ওর সঙ্গে? ঝিনুকের প্রশ্নের উত্তরে দীপকাকু বললেন, এখন সময় নয়, সময় মতো সব বলবো। তারপর ঝিনুক দ্বিতীয় ব্যক্তির খোঁজ করল। আর একজনের কাছে গিয়েছিলেন বললেন? হ্যাঁ, দেবাংশুবাবুর অফিসে গিয়ে তথাগতর সঙ্গে কথা বললাম। জানতে চাইলাম ডায়াগ্রামটার কপি আছে কিনা। সে বলল আছে। তথাগতকে বলে এলাম আমি যে অফিসে এসেছি দেবাংশুবাবুকে যেন না বলে। বলছে বলবে না। এবার দেখি, দেবাংশুবাবু যদি বলেন ডায়াগ্রামটা একটাই ছিল, তাহলে বোঝাই যাবে চুরির নাটকটা দেবাংশুবাবুই সাজিয়েছিলেন। এর আগের কেসগুলোতেও ঝিনুক দেখেছে দীপ কাকুর কাজে কোথাও কখনো কোনো ফাঁক ফোকর থাকে না। নির্দিষ্ট একটা ছক ধরে এগোন, যেন কাগজের ড্রয়িং করে নেন আগে। মানুষটাকে বাইরে থেকে দেখলে স্বভাবটার আন্দাজ পাওয়া যাবে না। খুবই অগোছালো থাকেন। হাজাবার যে জামাটা পরেছেন, বুক পকেটে কালির ধ্যাবড়া দাগ। ডট পেন থেকেও যে কি করে দীপ কাকুর পকেটে কালি লিক করে কে জানে। দোতলার এই ফ্ল্যাটে ঢুকে দীপ কাকু নামমাত্র আলাপ সারলেন দেবাংশুবাবুর স্ত্রী পারমিতা দেবীর সঙ্গে। ঝিনুক স্পষ্ট বুঝতে পারল পারমিতা দেবীর মুখে উৎসাহভঙ্গের ভাব। নিশ্চয়ই দীপ কাকুর লুক দেখে তেমন ভরসা জাগেনি। দেবাংশুবাবু বললেন, বাপনের মাকে আপাতত ছেড়ে দিয়েছি। আপনি ফোনে জানালেন ঘন্টা দুয়েক দেরি হবে আসতে। ভাবলাম ওকে আটকে রেখে কি লাভ, অন্য একটা বাড়ির কাজ সেরে আসুক। হেলেই হলো। বলে দীপ কাকু এই ফ্ল্যাটটার ইঞ্চি ইঞ্চি অংশ জুড়ে চোখ বোলাতে লাগলেন। কিচেন, বাথরুম, ড্রয়িং, ডাইনিং সেরে দীপ কাকু এখন দেবাংশুবাবুর বাড়ির ওয়ার্কশপে। দেবাংশুবাবুর স্ত্রী এই জায়গা পর্যন্ত আসেননি। এই ঘরে ঢুকেই ঝিনুকের চোখ থমকে গেল একটা জিনিসের ওপর। সেই কালো বিদেশি ব্যাগ, যার ভিতর থেকে চুরি গিয়েছে দেবাংশুবাবুর ইঞ্জিনিয়ারিংয়ের যন্ত্রপাতি, ডায়াগ্রাম। ব্যাগটা ফ্লোরের উপর দাঁড় করানো। ঝিনুককে ব্যাগটার দিকে এগিয়ে তাকিয়ে থাকতে দেখে দেবাংশুবাবু বললেন, সিঙ্গাপুর থেকে ফিরে ব্যাগটা ঠিক যেভাবে রেখেছিলেন এই ঘরে, আপনাদের তদন্তের সুবিধের জন্য সেরকমভাবেই সাজিয়ে রেখেছি। কথাটা কানে গেলেও দীপ কাকু ব্যাগটার দিকে ঘুরেও তাকালেন না। দেবাংশুবাবুর কাজের টেবিলে বসে গত 15-20 দিনের নিউজ পেপার দেখে যাচ্ছেন। পেপারগুলো ঘরের কোণে একটা টুলের ওপরে রাখা ছিল। দীপ কাকু জিজ্ঞাসা করলেন, নিউজ পেপার কি আপনি ঘরে বসেই পড়েন? উত্তরে দেবাংশুবাবু বললেন, না, আমি কাগজ ড্রয়িং রুমে বসেই পড়ি। স্ত্রীকে বলেছি পুরনো পেপার এখানে জমা করে রাখতে। অন্তত 1 মাসের। সকালে এত তাড়াহুড়োর মধ্যে কাগজ দেখি যে সব খবর ভালো করে পড়া হয়ে ওঠে না। দীপ কাকুকে অত কাগজ নিয়ে বসতে দেখে দেবাংশুবাবু বললেন, এসিটা চালিয়ে দেব? দীপ কাকু না করে দিলেন। সত্যি এসির দরকার নেই, বৃষ্টির জন্য ওয়েদার আজ বেশ ঠান্ডা। দেবাংশুবাবুর ফ্ল্যাটে ওয়ার্কশপেই শুধু এসি লাগানো, বাকি ঘরগুলোয় ফ্যান। দেবাংশুবাবুর জিনিসপত্রের জন্যই হয়তো এয়ার কন্ডিশনও বাধ্যতামূলক। ঝিনুক এখনো বুঝতে পারছে না দীপ কাকু ওই কাগজগুলোর মধ্যে থেকে কোন খবর খুঁজে বার করার চেষ্টা করছে। এখন জিজ্ঞেস করাও যাবে না, তদন্ত চলাকালীন প্রশ্ন করা বারণ। ঝিনুক ওয়ার্কশপটা ভালো করে চোখ বোলালো। প্রচুর যন্ত্রপাতি, কম্পিউটার, পিসিবি বোর্ড সব কিছুই বেশ গুছিয়ে রাখা আছে। তুলনায় দেবাংশুবাবুর অফিসের ওয়ার্কশপ অনেক অগোছালো। মনে হয় এই ঘরটাও পারমিতা দেবীরই গোছানো, অন্য ঘরগুলোর সুন্দর করে ডেকোরেশন করা। দেওয়ালের পেন্টিং, ভদ্রমহিলার রুচি আছে। ওর পরনের হালকা সবুজ ঢাকাই শাড়ি, অল্প গয়না, হালকা প্রসাধন দেখেও সেটা বোঝাই যায়। দেবাংশুবাবুর স্ত্রীকে দীপ কাকু অনায়াসে সন্দেহের বাইরে রাখতে পারেন। এই মহিলার সঙ্গে যে লোহার যন্ত্রপাতির কোনো সম্পর্ক নেই, সেটা বুঝতে খুব বেশি বুদ্ধির দরকার হয় না। এই ফ্ল্যাটের আরও এক বাসিন্দা এই মুহূর্তে উপস্থিত না থাকলেও অন্য ঘরগুলোয় স্কুলের বই, গল্পের বই, খেলনা, ড্রয়িং খাতা বলে দিচ্ছে সে প্রবলভাবে আছে। দেবাংশুবাবুর 4 বছরের ছেলে। তার একটা খেলনা বন্দুক ওয়ার্কশপেও দেখা গেল। ঝিনুক এক ফাঁকে পারমিতা দেবীকে জিজ্ঞাসা করল, আপনার ছেলেকে দেখছি না? স্কুলে, ওদের মর্নিং সেকশন। এবার ফিরলে? এই ফিরল বললেন পারমিতা দেবী।
দেবাংশুবাবুর বাড়িতে আসার পথে একটা স্টেশনারি দোকান থেকে ঝিনুক আশুদাকে গাড়ি দাঁড় করাতে বলল। দীপকাকু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? ঝিনুক বলল, দেবাংশুবাবুর ছেলের জন্য একটা চকলেট বার কিনবো। কেন? কিন্তু আমি যখন দিতে বলবো তখনই দেবে, তার আগে নয়, বললেন দীপকাকু। মনটা তেতো হয়ে গেল ঝিনুকের। দীপকাকুর কাজের জগৎটা এমনই, একটা বাচ্চাকে চকোলেট দেওয়ারও বিধিনিষেধ থাকে। বাচ্চার স্কুল থেকে ফিরবে কখন? ও এলে তদন্তের গুমোট ভাবটা একটু কাটে। চুরিটা মনে হচ্ছে এই ঘর থেকেই হয়েছে। কাগজগুলো থেকে মুখ তুলে বলে উঠলেন দীপকাকু। বিষম বিস্ময় দেবাংশুবাবু বললেন, তাই? কিন্তু কি করে বুঝলেন? ঝিনুকও খুব অবাক হলো। দীপকাকু এরকমভাবে সিদ্ধান্তটা জানালেন যেন নিউজ পেপার ঘেটেই এই খবরটা পেলেন এতক্ষণে। দুজনের বিস্মিত দৃষ্টির সামনে দীপকাকু তুলে ধরেছেন একটা ম্যাগাজিনের কভার। বললেন, এর ভেতরের বইটা আপনার ব্যাগে অন্যান্য কাগজের সঙ্গে ছিল। সেখানে যে দুটো ডেটের বাংলা ইংরেজি মিলিয়ে 4টে নিউজ পেপার দোমড়ানো অবস্থায় পাওয়া যায়, সেই কটা পেপার আপনার এই নিউজ পেপার বান্ডিলে মিসিং। অর্থাৎ এই ঘরে বসে আপনার ব্যাগের সমস্ত জিনিস বের করে আপনারই কাগজ ম্যাগাজিন দিয়ে বোঝাই হয়েছে ব্যাগ। ওর মধ্যে কিছু সিঙ্গাপুর ট্যুরিজমের ক্যাটালগ ছিল, যা সম্ভবত আপনারই, ওদেশ থেকে আনা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ম্যাগাজিনও ছিল। দেবাংশুবাবু বললেন, হতে পারে জানেন, এবার তো সিঙ্গাপুর এয়ারলাইন্সেই যাতায়াত করেছি। ম্যাগাজিন হাতে নিই বটে, পরে আর দেখা হয়ে ওঠে না। কিন্তু একটা ব্যাপার আমি অবাক হচ্ছি ভেবে, এই ঘরে কেউ ঢুকলো কি করে? আর শুধু ঢোকেই নি, বেশ কিছুক্ষণ সময়ও কাটিয়েছে। ব্যাগ থেকে জিনিসপত্র বার করা, কাগজ ঢোকানো, ব্যাগটাকে আগের জায়গায় রাখা, নিজের ব্যাগে বা ঝোলায় জিনিসগুলো ভরে নিয়ে বেরিয়ে যাওয়া। এত কাজ করলো কখন? আর ব্যাগটাই বা খুললো কি করে? এসব জানার জন্য আপনাদের বাড়ির লোককেও জিজ্ঞাসাবাদ করা দরকার। চলুন সেরে ফেলি, বলে চেয়ার থেকে উঠে এলেন দীপকাকু। ঝিনুকরা ড্রয়িং রুমে এসে বসেছে। অন্য বাড়ির কাজ সেরে ফিরে এসেছে বাপনের মা, আর একজনও ফিরেছে স্কুল থেকে। এতটুকু সারা শব্দ পাওয়া যায়নি। মার হাত ধরে দাঁড়িয়ে জুলজুল করে ঝিনুককে দেখছে। ভীষণ সুইট দেখতে দেবাংশুবাবুর ছেলেকে, চোখে মুখে দুষ্টুমি ভর্তি। মা কিছু একটা বুঝিয়েছে, তাই চুপ করে আছে এখন। বাচ্চাটাকে ডেকে চকোলেটটা দিতে ইচ্ছে করছে ঝিনুকের, নামটাও জেনে নেওয়া যাবে এই ফাঁকে। কিন্তু উপায় নেই, চকলেট দেওয়ার আগে পারমিশন নিতে হবে দীপকাকুর। তুমি বাপনের মা? আসল নাম কি? দীপকাকুর জেরা শুরু হলো। বাপনের মার বয়স 50-এর কাছাকাছি, ভয়ে আড়ষ্ট হয়ে আছে। মাথা নেড়ে বলল, নাম লক্ষ্মী বেরা। বাপন এখন কি করে? প্রশ্নটা এমনভাবে করলেন দীপকাকু, বাপন যেন তার চেনা জানা কেউ। লক্ষ্মী বেরা বলল, একটা গ্রিল কারখানায় কাজ করে বাবু। তুমি এবারই ওয়ার্কশপটা ধোয়া মোছা করো তো? লক্ষ্মী বেরা উত্তর দিতে পারল না। দেবাংশুবাবু হেল্প করলেন। আমার কাজের ঘরের কথা বলছেন উনি। ওয়ার্কশপের মানে বুঝতে পেরে লক্ষ্মী বেরা সহজ হলো। বলল, করি বাবু, গোটা ফ্ল্যাটটা আমি তো ধোয়া মোছা করি। কোনো ব্যাগ থেকে বাবুর যন্ত্রপাতি চুরি হয়েছে তা জানো? জানি, ব্যাগটা আমি হাত দিয়ে তুলে মেজে পরিষ্কার করেছি। বাবুর ঘরের জিনিস এদিক ওদিক করি না, যেখানকার জিনিস সেখানেই রাখি। লক্ষ্মী বেরার উত্তরের পর দীপকাকু বললেন, এই যে বাড়ির থেকে জিনিস চুরি হলো, তোমার ভয় করেনি? পুলিশ এসে জেরা করবে, থানায় নিয়ে যাবে? করেনি আবার। চুরি হয়েছে শোনার পর 2 রাত ঘুমাতে পারিনি। বৌদির কাছে এসে কেঁদেছি। বৌদি আমাকে সাহস দিলেন, বললেন, তুমি যদি অন্যায় না করে থাকো, ভয় পাচ্ছ কেন? আমি তোমার সঙ্গে আছি। লক্ষ্মী বেরার কথা শেষ হতেই ঝিনুকের চোখ গেল পারমিতা দেবীর দিকে। মহিলা শুধু সুরুচি সম্পন্ন নন, সুমনেরও অধিকারী। ঝিনুকের সঙ্গে চোখাচোখি হতে পারমিতা বললেন, বাপনের মা সত্যিই খুব বিশ্বাসী লোক। হে পাড়ায় 6 বাড়িতে কাজ করে, একটু আধটু কামাই ছাড়া আর কোনো বদনামি নেই। পারমিতার দিকে তাকিয়ে দীপকাকু কথাটা শুনলেন। তারপর ইশারায় ডাকলেন মার হাত ধরে দাঁড়িয়ে থাকা এ বাড়ির কনিষ্ঠ সদস্যটিকে।
একটুও ইতস্তত না করে ছেলেটি চলে এলো দীপ কাকুর সামনে। দীপ কাকু জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? শ্যাম্য। শ্যাম্য সেনগুপ্ত। বাড়ির নাম সমু। স্পষ্ট উচ্চারণে বলল পারমিতা দেবী, 4 বছরের ছেলে। ঘরের কোণে বড় আলমারিটার দিকে তাকিয়ে দেবাংশুবাবুর উদ্দেশ্যে দীপ কাকু বললেন, ওই আলমারির লকারেই ছিল ব্যাগের চাবি? দেবাংশুবাবু বললেন, হ্যাঁ, ওটাতেই ছিল। আলমারির চাবিটা একবার দেখি। দীপ কাকুর নির্দেশ মতো চাবির গোছা আলমারির মাথা থেকে এনে দিলেন পারমিতা দেবী। দীপ কাকু জিজ্ঞাসা করলেন, এর মধ্যে লকারের চাবিটা আছে তো? ঘাড় হেলিয়ে হ্যাঁ বললেন পারমিতা। দীপ কাকু এবার সাম্যকে বললেন, তোমার চকোলেট খেলনা কোথায় লুকিয়ে রাখেন মা, যেটা নিয়ে তুমি জেদ করো? সাম্য আলমারির দিকে আঙুল তুলল। দীপ কাকু চাবির গোছাটা সাম্যর হাতে দিয়ে বললেন, যাও, আলমারির কোথায় মা চকলেট বা খেলনা রাখেন দেখাও। সাম্য চাবি নিয়ে চলল আলমারির দিকে। 1 নম্বর 2 নম্বর করে 2টো চাবি লাগে এই ধরনের আলমারি খুলতে। দিব্যি খুলে ফেলল এইটুকু ছেলে। লোয়ার র্যাকে পা রেখে লকার পর্যন্ত খুলল। বার করে আনলো চকোলেটের প্যাকেট। এগিয়ে এসে দীপ কাকুর কাছে দাঁড়ালো। দেবাংশুবাবু বলে উঠলেন, স্ট্রেঞ্জ, ও আলমারির লকার পর্যন্ত খুলতে পারে? পারমিতা দেবী অপরাধী কণ্ঠে বললেন, এক সময় এত বায়না করে, আমাকে এগুলো লকারেই রাখতে হয়। লেখেও কোনো লাভ নেই, দেখলেন তো। এখন কে বলতে পারে লকার থেকে চাবি বার করে ও কাউকে দেয়নি? বললেন দীপ কাকু। দেবাংশুবাবু রেগে মেগে এগিয়ে এলেন সাম্যের দিকে। রেগে মেগে ছেলের কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে জিজ্ঞাসা করলেন, বল, বল কাকে দিয়েছিস চাবি, বল। দেবাংশুবাবুর হাত সরিয়ে দিয়ে দীপ কাকু বললেন, এভাবে জোর করবে বলবে না, বলার হলে নিজে থেকেই বলবে। বাবার বকুনিতে সাম্যের চোখে জল। মার কাছে এগিয়ে গেল, চকোলেটের প্যাকেটটা তুলে দিল হাতে। ঝিনুকের উদ্দেশ্যে দীপ কাকু বলে উঠল, কি হলো, তুমি যে ওর জন্য চকলেট আনলে সেটা দাও। কোনো কোনো কথা দীপ কাকু ভীষণ রং ডেলিভারি করেন। যে ভঙ্গিতে চকোলেটটা দিতে বললেন মনে হলো ঝিনুক জিনিসটা চেপে যাওয়ার চেষ্টা করছিল, অথচ নিজেই বলেছিলেন আমি না বলা পর্যন্ত দেবে না। ঝিনুক সোফা থেকে উঠে গিয়ে সাম্যকে চকোলেট বারটা দিল। জল ভরা চোখে সাম্য থ্যাংক ইউ বলতে ভুলল না। ঝিনুক এটা অবশ্য বুঝতে পারছে কেন দীপ কাকু চকোলেটটা প্রথমেই দিতে বারণ করেছিলেন। ছেলেটিকে দিয়ে আলমারি খোলানোর প্ল্যান আগেই ভাবা ছিল। ঝিনুকের হাত থেকে চকলেট পেয়ে গেলে সাম্যর হয়তো আলমারি খোলার আগ্রহ হতো না। দীপ কাকুর পূর্ব পরিকল্পনাকে স্যালুট করতেই হয়। দেবাংশুবাবু খুব ভেঙে পড়লেন। কপালে হাত দিয়ে বসে থাকলেন সোফায়। স্বগতোক্তির ঢঙে বললেন, শেষমেশ আমার ছেলের হাত দিয়ে এত বড় অঘটনটা ঘটে গেল। দীপ কাকু বললেন, এখনই এটা ধরে নেওয়ার সময় আসেনি। তদন্ত আরও এগোক, তারপর নিশ্চিন্ত হয়ে বলা যাবে। আপনি এখন আমায় বলুন, সিঙ্গাপুরের কোন হোটেলে উঠেছিলেন? তদন্তের মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে একটু বুঝি চাঙ্গা হলেন দেবাংশুবাবু। বললেন, গত 4 বার আমি হোটেল গ্র্যান্ড ম্যাক্সেই উঠেছি। হোটেলটা কম দামি, সেজন্যই যে ওখানে উঠি তা নয়, অন্য অনেক সুবিধেও আছে। যেমন? জানতে চাইলেন দীপ কাকু। দেবাংশুবাবু জিজ্ঞাসা করলেন, আপনি কি কখনো সিঙ্গাপুরে গিয়েছেন? না। ওখানে লিটল ইন্ডিয়া বলে একটা জায়গা আছে। নাম শুনেই বোঝা যাচ্ছে ওই অঞ্চলটা আমাদের দেশের লোকের বসবাস বেশি। একটা পার্ক আছে যেখানে প্রতিদিন ছোট মতো একটা বাজার বসে। লিটল ইন্ডিয়া বাজার বলে অনেকে। পুরনো জিনিসপত্র বিক্রি হয়। যদিও বিক্রেতারা কেউই ভারতের নয়, বেশিরভাগই চাইনিজ। ওই পার্কের কাছেই আমার হোটেল। পার্ক পেরোলেই ইলেকট্রনিক মল, সিমলিম স্কোয়ার আর সিমলিম টাওয়ার। হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স। তারপরে ধরুন মুস্তাফা শপিং মল। কি পাওয়া যায় না ওখানে! কসমেটিক্স থেকে ইলেকট্রনিক সমস্ত গ্যাজেটস, জুতো, জামা কাপড় সব। সিঙ্গাপুরে বেড়াতে গিয়ে ইন্ডিয়া বাংলাদেশিরা ওখান থেকেই শপিং করে। আমার হোটেলটার উল্টো দিকে বাংলাদেশি রেস্তোরাঁ আছে। দিব্যি মাছ ভাত পাওয়া যায়, দামও বেশ সস্তা। এইসব কারণেই আমি লিটল ইন্ডিয়া থাকাটাই পছন্দ করি। এক টানা কথা বলে থামলেন দেবাংশুবাবু। হঠাৎ কি মনে পড়তে বললেন, দাঁড়ান,
আমার একটা ছোট ডিজিটাল স্টিল ক্যামেরা আছে, সেটা দিয়ে এবার সিঙ্গাপুরের বেশ কিছু ফটো তুলেছিলাম, লিটল ইন্ডিয়ার ছবি, দেখাচ্ছি। দেবাংশুবাবু উঠছিলেন ফটো আনতে। পারমিতা বললেন, তুমি বসো, আমি এনে দিচ্ছি। ঝিনুক দেখলেও ঘর ছেড়ে কখন যেন বেরিয়ে গিয়েছে বাপনের মা। সাম্য দূরে কর্নারে বসে মনোযোগ সহকারে খারাপ একটা খেলনা গাড়ি জবরদস্তি চালানোর চেষ্টা করছে। মনে হচ্ছে ব্যাটারি ফুরিয়েছে গাড়িটার। পারমিতা 4x6 ফটো অ্যালবাম নিয়ে এলেন। ফটো দেখা শুরু হলো। দৌড়ে এলো সাম্য। দেবাংশুবাবু দেখাতে লাগলেন যেসব জায়গার কথা বললেন এতক্ষণ। হোটেলে জানলা দিয়ে অনেক ফটো তুলেছেন। ফটো তোলার হাতটা নেহাত মন্দ নয়। দীপকাকু বললেন, ফটোর অ্যালবামটা কি একদিনের জন্য আমার কাছে রাখতে পারি? রাখুন না, কোনো অসুবিধে নেই, সাগ্রহে সম্মতি দিলেন দেবাংশুবাবু। দীপকাকু অ্যালবামটা প্যান্টের পকেটে পুরে নিলেন। তারপর জিজ্ঞাসা করলেন, ডায়াগ্রাম, স্পেয়ার পার্টস ভর্তি ব্যাগ হোটেলের রুমে রেখে বাইরে গিয়েছিলেন কখনো? বহুবার গিয়েছি, ওখানে তো রুম সার্ভিস নেই। হোটেলের উল্টো দিকের ফুটপাতে চা দোকান। সকালে চা খেতে গিয়েছি, লাঞ্চ বা ডিনারের জন্য 2-4 বার গিয়েছি বাংলাদেশি হোটেলটায়। কখনো বা শপিং করে খেয়ে ঢুকেছি। দীপকাকু বললেন, খাওয়া টাওয়ার জন্য বেশি সময় লাগার কথা নয়। ঘন্টা 1.5-2-এর জন্য বাইরে ছিলেন কখনো, যখন ব্যাগ এবং চাবি রুমের ভিতরে? একটু ভেবে দেবাংশুবাবু বললেন, এরকম ঘটেছে মাত্র একবার। যেদিন ফিরবো তার আগের সন্ধ্যায় মুস্তাফা সেন্টারে শপিং করতে গিয়েছিলাম। ঘন্টা 4 ওই শপিং মলে কাটাই। আত্মীয় স্বজনদের জন্য কিছু কেনাকাটা করি। বুঝতেই তো পারছেন, বিদেশে গেলে রিলেটিভরা কিছু না কিছু তো এক্সপেক্ট করেই। মুস্তাফা সেন্টারে যাওয়ার আগে নিজের রুমটা কি মেকআপ করতে দিয়ে গিয়েছিলেন? ওই হোটেলে মেকআপ রুমের বোর্ড নিশ্চয়ই ছিল। দেবাংশুবাবু বললেন, ছিল, তবে রুম ক্লিন করতে আমি একবারই দিয়েছিলাম, যেদিন পৌঁছই তার পরের দিন। তখন ঘরে ব্যাগ, স্পেয়ার পার্টস কিছুই ছিল না, কারণ সেগুলো কিনতেই গিয়েছিলাম সিমলিম টাওয়ার এবং স্কোয়ারে। কথা শেষ করে দেবাংশুবাবু ফিরতি প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি হোটেলের ইনফরমেশন এত নিচ্ছেন কেন? আমি তো বাড়ি ফিরে স্পেয়ার পার্টস, ডায়াগ্রাম সবই দেখেছি, ব্যাগেই ছিল। ডায়াগ্রামের কোনো কপি আছে আপনার কাছে? আছে, বললেন দেবাংশুবাবু। ঝিনুক লক্ষ্য করল দীপকাকু সযত্নে দেবাংশুবাবুর করা হোটেল নিয়ে প্রশ্নটা এড়িয়ে গেলেন। এখন জিজ্ঞাসা করলেন, মুস্তাফা সেন্টারে শপিং করতে যাওয়ার সময় ব্যাগের চাবি দুটো কোথায় রেখেছিলেন? বিদেশে গেলে আমি সব সময় কাঁধে একটা চামড়ার ব্যাগ রাখি, যেটায় পাসপোর্ট, ভিসা, ফ্লাইটের বোর্ডিং পাস থাকে। চাবিটা রেখেছিলাম ওই ব্যাগেই। ব্যাগটা শপিং করতে যাওয়ার সময় নিয়ে বেরোননি? না, মুস্তাফা সেন্টারে যা ভিড় হয়, হারিয়ে যাবার ভয় থাকে, তার চেয়ে হোটেলের রুম সেফ। সিঙ্গাপুরের টিকিট আপনি কোন ট্রাভেল এজেন্টকে দিয়ে বুক করান? থিয়েটার রোডে সান ট্রাভেলস। প্রতিবার ওরাই আমার টিকিট ভিসা করে দেয়। একটা ফোন করে নিতাইয়ের হাত দিয়ে কাগজপত্র পাঠিয়ে দিই। দীপকাকু বললেন, হ্যাঁ, নিতাই আমাকে বলেছে। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস লিখে দিন। কবে, কত নম্বর ফ্লাইটে গিয়েছেন এবং ফিরেছেন? আমি আপনাকে বোর্ডিং পাসও দিতে পারি। প্লাস জার্নির বোর্ডিং পাস আমার পাসপোর্টের সঙ্গেই থাকে, বললেন দেবাংশুবাবু। দীপকাকু বললেন, তাই দিন। সাথে ট্রাভেল এজেন্টের ফোন নাম্বারটাও লিখে দেবেন। দেবাংশুবাবু উঠে গেলেন বোর্ডিং পাস আনতে। কথাবার্তার ফাঁকে পারমিতা দেবী কিচেনে গিয়ে চা বানালেন। ট্রেতে চা আর স্ন্যাক্স নিয়ে এসে সেন্টার টেবিলে রাখলেন। অফার করার আগেই দীপকাকু চায়ের কাপ তুলে নিয়ে পারমিতাকে বললেন, এবার আপনাকে কটা কথা জিজ্ঞাসা করব। নিশ্চয়ই করুন, উল্টো দিকের সোফায় বসতে বসতে বললেন পারমিতা। দীপকাকু শুরু করলেন, আপনার ছেলে আশপাশের ফ্ল্যাটে যায়? না, আমাদের এই কমপ্লেক্সে নেমন্তন্ন ছাড়া কেউ কারো ফ্ল্যাটে ঢোকে না, যে যার নিজের মতোই থাকে। দীপকাকুর পরের প্রশ্ন, আপনাদের আত্মীয় স্বজনরা এই বাড়ির ওয়ার্কশপটা দেখেছেন? ঘুরিয়ে দেখিয়েছেন কাদের কাদের কাদের? পারমিতা দেবী বললেন, সমুর অন্নপ্রাশনের সময় অনেকেই দেখেছে। ছাদে খাওয়ানো হয়েছিল, রিসেপশন হয়েছিল ফ্ল্যাটেই, তখন সবে ওয়ার্কশপটা সাজানো হয়েছে। দেবাংশু গেস্টদের ধরে নিয়ে গিয়েছে ওয়ার্কশপটা দেখাতে। নিমন্ত্রিত ছিল প্রচুর।
ওর ট্রেডেরও অনেক লোক ছিল। দেবাংশুবাবু বোর্ডিং পাস নিয়ে এলেন। সোফায় বসে অপরাধীর গলায় বললেন, তাহলে কি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ঘরটা দেখানোয় ভুল হলো? আপনি এখন কোনো কমেন্ট করবেন না, বলল দীপ কাকু। বোর্ডিং পাস এবং সাদা কাগজে লেখা ট্রাভেল এজেন্টের ঠিকানাটা দেবাংশুবাবুর কাছ থেকে পকেটে ভরে নিলেন দীপ কাকু। ফের পারমিতাকে জিজ্ঞাসা করলেন, আপনি বাপনের মা এবং দেবাংশুবাবু ছাড়া ওয়ার্কশপে আর কার কার যাতায়াত আছে? সমু তো হামেশাই যায়। এছাড়া তথাগত নিতাই ঢোকে, দেবাংশু অফিসে বসে ওদের এটা সেটা আনতে পাঠায়। এছাড়া আর কেউ কি সম্প্রতি ওই ঘরে ঢুকেছিল? পারমিতা দেবী এক মনে ভাবতে থাকলেন। হঠাৎ মনে পড়েছে, এইভাবে বললেন, ও হ্যাঁ, গত সপ্তাহে ওয়ার্কশপের এসিটা সার্ভিস করতে এসেছিল একজন। আপনারা কি সার্ভিস করতে ডেকেছিলেন? আমি ডাকিনি, দেবাংশু এসি কোম্পানিকে ফোন করেছিল। পারমিতা দেবীর কথা শুনে দেবাংশুবাবু যেন আকাশ থেকে পড়লেন। বললেন, আমি? না, এসি কোম্পানিকে আমি তো কোনো ফোন করিনি। তাছাড়া ও ঘরে ঠান্ডা তো ভালোই হচ্ছে, হঠাৎ সার্ভিস ফি করতে ডাকবো কেন? দীপ কাকু স্বগতোক্তির ঢঙে বললেন, চুরিটা তার মানে তখনই সারা হয়েছে। পারমিতা দেবীকে জিজ্ঞেস করলেন, যখন এসিটা সার্ভিস করছিল আপনি ওয়ার্কশপে ছিলেন? মেশিনটা খুলতে দেখে আমি সরে এসেছি। লোকটা নিজের মতো কাজ করে যাওয়ার সময় আমাকে বলে চলে গিয়েছে, বললেন পারমিতা। দীপ কাকু দেবাংশুবাবুকে বললেন, এসির ডিলারকে ফোন করুন, রিসেন্টলি কোনো লোককে পাঠিয়েছিল কিনা আপনার বাড়িতে। দেবাংশুবাবু এই মুহূর্তে যথেষ্ট উত্তেজিত এবং অস্থির। পকেট থেকে সেলফোন বের করলেন, ঠিকমতো বোতাম টিপতে পারছিলেন না। সোফা ছেড়ে উঠে একটু দূরে সরে গেলেন। দীপ কাকু পারমিতা দেবীকে জিজ্ঞাসা করলেন, এসি সার্ভিস করতে আসা লোকটা চেহারা মনে আছে আপনার? অসহায়ভাবে মাথা নাড়লেন পারমিতা। বললেন, একটুও মনে করতে পারছি না। অন্য সব মুখ চলে আসছে চোখের সামনে, যেমন গ্যাস ডেলিভারি ম্যান, কুরিয়ার সার্ভিসের লোক, কেবল টিভির লোক। দীপ কাকু বললেন, অত টেনশন করে ভাবতে হবে না। এ বাড়িতে আসে যায় সেরকম মুখগুলো এক এক করে ভাবতে থাকুন, চট করে দেখবেন ওই মুখটাও মনে পড়ে গিয়েছে। দেবাংশুবাবুর ফোন করা হয়ে গিয়েছিল। এগিয়ে এসে বললেন, না, ওরা কোনো লোক পাঠায়নি। সম্প্রতি যাদবপুর অঞ্চলে কোনো সার্ভিস হয়নি ওদের। ঠিকানা ভুল করে যে আমাদের বাড়িতে করে যাবে তার সম্ভাবনাও নেই। মেঝের দিকে তাকিয়ে নিচে ঠোঁট উল্টে কিছুক্ষণ ধরে কী সব চিন্তা করলেন দীপ কাকু। মাথা তুলে বললেন, ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি, ঘন্টা দুয়েকের মধ্যে ফরেনসিক ল্যাবরেটরি থেকে 2-3 জন আসবে আপনাদের বাড়িতে। এয়ার কন্ডিশন মেশিনের গায়ে আছে অপরাধীর হাতের ছাপ। ওরা তার ছবি তুলবে। আশা করি এই কয়েকদিনের মধ্যে আপনি এসি মেশিনের বডি ক্লিন করেননি। না, করানো হয়নি। খুব কমই করানো হয়। বাপনের মায়ের হাত যায় না অত উঁচুতে, বললেন পারমিতা দেবী। দীপ কাকু পারমিতা দেবীর উদ্দেশ্যে বললেন, আগামীকাল পোর্ট্রেটের জন্য একজন আর্টিস্ট আসবে আপনার কাছে। সার্ভিস করতে আসা লোকটার মুখ কালকের মধ্যে নিশ্চয়ই মনে পড়ে যাবে আপনার। মুখে মুখেই বর্ণনা দিয়ে দেবেন। আর্টিস্ট তখনই এঁকে দেখিয়ে দেবে আপনাকে। এরা কি সব পুলিশের লোক? আপনারা কেউ থাকবেন না? সন্ত্রস্ত হয়ে জানতে চাইলেন পারমিতা। দীপ কাকু বললেন, পুলিশ হলেও চিন্তার কিছু ছিল না। তবে ফরেনসিক ডিপার্টমেন্ট প্রাইভেট, আর্টিস্ট কোনো চাকরি করে না। ইয়াং ট্যালেন্টেড ছেলে, আমার সঙ্গে বেশ কিছু কাজ সাকসেসফুল করেছে। দেবাংশুবাবু জানতে চাইলেন, আপনার সঙ্গে পরে কিভাবে যোগাযোগ হবে? আপনার প্রয়োজন হলে আপনি ফোন করবেন, আমিও দরকার অনুযায়ী করে নেব, বলে সোফা থেকে উঠে সোজা দরজার দিকে হাঁটা দিলেন দীপ কাকু। ঝিনুক অনুসরণ করতে গিয়ে একবার পিছন ফিরল সাম্যর জন্য। সাম্য খেলা ছেড়ে উঠে দাঁড়িয়েছে, মিষ্টি হেসে টাটা করছে ঝিনুককে। ঝিনুকও হাত নাড়ল। এ বাড়ির কেস যতই জটিল এবং ঝামেলার হোক না কেন, এই বাচ্চাটির হাসির সরলতা এতটুকুও কেড়ে নিতে পারেনি। গতরাতে ঝিনুক একটা আজব স্বপ্ন দেখেছে।
বাবা মা দীপ কাকুর মধ্যে কাউকেই বলা যাবে না স্বপ্নটার কথা। হাসাহাসি করবেন তিনজনেই। স্বপ্নটা ভেবে এখন নিজের মনেই হাসছে ঝিনুক। স্বপ্নের সময়টা ছিল দুপুর। বাড়ির বারান্দায় বসে আছে ঝিনুক। চাবিওয়ালার গলা পাওয়া যাচ্ছে। চাবি করাবে চাবি, তালা খোলাবে তালা। এই হাঁকের মধ্যে এক রাস চাবির ছনাৎ ছনাৎ শব্দ। চাবি তৈরি ফেরিওয়ালা আজকাল বড় একটা দেখা যায় না। ঝিনুক যখন ছোট, এ পাড়ায় তাদের হামেশাই দেখা যেত। এক হাতে ধরে থাকতো তারের রিং, তাতে ঝুলতো অজস্র চাবি। হাতটা ওঠানামা করে আওয়াজ তুলতো। আর ঘাড়ে থাকতো ছোট কাঠের বাক্স, যন্ত্রপাতি থাকতো সেটাই। অন্য হাত দিয়ে ধরে থাকতো বাক্সটা। ছেলেবেলায় ঝিনুকের মনে হতো এরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সৎ লোক। ইচ্ছে করলেই প্রচুর ধনরত্নের মালিক হতে পারে। সমস্ত সিন্দুকের চাবি তৈরির কৌশল তো এদের জানা। তবুও সেসব খারাপ পথে যায় না। ধুলোমলিন পোশাক পরে ঘুরে বেড়ায় পাড়ায় পাড়ায়। গৃহস্থের হারিয়ে যাওয়া চাবির বন্ধ তালা খুলে দেয়, তৈরি করে দেয় নতুন চাবি। স্বপ্নে ছেলেবেলার ফেরিওয়ালা ফিরে এসেছিল, হাঁক এবং চাবির আওয়াজ সমেত। গেটের সামনে দিয়ে যাচ্ছে লোকটা। ঝিনুক ডেকে উঠেছিল, ও চাবিওয়ালা। চকিতে ঝিনুককে দেখে নিয়ে চাবিওয়ালা বড় বড় পা ফেলে এগিয়ে যেতে থাকলো। কিরম যেন সন্দেহ হলো ঝিনুকের। দৌড়ে গিয়ে গেট খুলে রাস্তায় দাঁড়ালো। লোকটা হাঁটার ছন্দে ততক্ষণে দৌড় শুরু করে দিয়েছে। ঝিনুকও একই ছন্দ অনুসরণ করতে থাকলো। লোকটা তার একবার পিছন ফিরে ঝিনুককে দেখেই দৌড় শুরু করলো। হাতের জিনিসপত্র রাস্তায় ফেলে দিল। মুখটা খুবই চেনা লাগলো ঝিনুকের। লোকটাকে ছাড়লে চলবে না। স্প্রিন্ট টানতে থাকলো ঝিনুক। অচিরেই ধরে ফেলবে। ক্যারাটে এবং দৌড়ের প্র্যাকটিস নিয়মিত চালিয়ে যায় ঝিনুক। স্বপ্নের চেজিং বলে এই লোকটাকে ধরা যাচ্ছিল না। ফুট 4-5 ব্যবধান থেকেই যাচ্ছিল। এক সময় একটা ফলের ঠেলা গাড়িতে সজোরে ধাক্কা খেলো লোকটা। গাড়িতে নিশ্চয়ই ঝিনুকের দেখা সিনেমার স্মৃতি থেকে উদয় হয়েছিল। লোকটা ফুটপাতে চিৎপাত। ঝিনুক হাঁপাতে হাঁপাতে সামনে যেতেই রীতিমতো চমকে উঠল। এর কার চেহারা দেখছে সে? মুখটা সমীরণ দাসের, জামা নিতাইয়ের, একটা হাত দেবাংশু বাবুর। চেনা গেল বিদেশি ঘড়িটা দেখে। অন্য হাতে সম্ভবত সূর্য রায়ের। আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। প্যান্ট জুতো অবধারিত তথাগতর। বিপুল বিভ্রান্তি নিয়ে ঘুম ভেঙেছিল ঝিনুকের। নিজেকে আবিষ্কার করেছিল মশারি জড়ানো অবস্থায় বিছানায়। কখন এবং কিভাবে যে মশারির দড়ি ছিঁড়ে ফেলেছিল কে জানে। এরকম উদ্ভট স্বপ্ন দেখার কারণ যথেষ্ট আসছে। গতকাল অনেক রাত পর্যন্ত দেবাংশুবাবুর কেসটা নিয়ে ভেবেছে। নোট করেছে নানান পয়েন্ট। তদন্তে জড়িয়ে পড়া চরিত্ররা তাই মিলে মিশে চলে এসছে ঝিনুকের স্বপ্নে। যতবার মনে পড়ছে স্বপ্নটার কথা, মনে মনে হেসে নিচ্ছে ঝিনুক। একটু আগে যেমন নিল। মোটর বাইকে দীপ কাকুর পিছনে বসে ঝিনুক এখন চলেছে সল্ট লেকের সূর্য রায়ের বাড়ি। এই যাওয়ার সঙ্গে দেবাংশুবাবুর কেসের কোনো সম্পর্ক নেই। একটা ফটোগ্রাফি এক্সিবিশনে সূর্য রায়ের তোলা 4টে ফটো নেওয়া হবে। প্রদর্শনীর বিষয় হচ্ছে দ্য ওল্ড সিটি। দীপ কাকুর ফটোগ্রাফার বন্ধুরা আয়োজন করছেন এই এক্সিবিশনের। এরকম প্রদর্শনী নাকি ওরা প্রায়ই করে থাকেন। দীপ কাকু অবশ্য ঝিনুককে কোনো দিনও নিয়ে যাননি। এই ধরনের নানা ব্যাপারে দীপ কাকু জড়িয়ে থাকেন। প্রসঙ্গ না এলে এসব উত্থাপন করেন না। ফটোগ্রাফি নিয়ে দীপ কাকুর যে এত ফান্ডা, সূর্য রায়ের অফিসে ছবিগুলো না থাকলে জানাই যেত না। ক্রিকরোর সেই অফিস থেকে বেরিয়ে দীপ কাকু বলেছিলেন, না, লোকটার ফটো তোলার হাত বেশ ভালো। এ লাইনে পড়ে থাকলে ভালো নাম করবে ছেলেটা। পরে হয়তো বন্ধুদের সঙ্গে কথা বলে দীপ কাকু জানতে পেরেছিল সামনে একটা এক্সিবিশন আছে। দীপ কাকুর রিকোয়েস্টে সূর্য রায়ের ছবি নিতে রাজি হয়েছিল উদ্যোক্তারা। ফোনে দীপ কাকু সে কথা জানিয়েছিলেন সূর্য রায়কে। বলেছিলেন, পুরনো শহরের উপর বেশ কিছু ফটো রেডি রাখুন। দেশ বিদেশের যে কোনো শহরের হলেই চলবে। আমি সেই ছবিগুলো বন্ধুদের দেখাবো। ওরা সিলেক্ট করবে 4টে ফটো। আপনি ফটোগুলো এনলার্জ করতে দেবেন। সুযোগ পেয়ে খুবই উৎসাহিত হয়েছিলেন ভদ্রলোক। দীপ কাকুকে বলেছিলেন, আপনি আপনি আমার বাড়ি চলে আসুন।
প্রচুর ফটো দেখাবো। আপনি ঠিক করে নেবেন কোন ফটোগুলো বন্ধুদের কাছে নিয়ে যাবেন। দেবাংশুবাবুর কেস প্রায় শেষের মুখে। এই সময় দীপ কাকু ট্র্যাকের বাইরের কাজ কেন নিলেন বোঝা যাচ্ছে না। বেশ রিল্যাক্সড আছেন, অথচ আজই চিহ্নিত হয়ে যাবে অপরাধী। দীপ কাকুর আর্টিস্ট যাবে পারমিতা দেবীর কাছে। উনি বর্ণনা করবেন এসি সার্ভিস করতে আসা লোকটার চেহারা। আর্টিস্ট ছবি আঁকবে, ধরা পড়ে যাবে চোর। দীপ কাকু অবশ্য এটা মানছেন না। গতকাল দেবাংশুবাবুদের বাড়ি থেকে বেরিয়ে ঝিনুক দীপ কাকুকে বলেছিল, তাহলে আগামী কালই ধরা পড়ে যাচ্ছে অপরাধী, ছবি তো পেয়েই যাচ্ছি আমরা। দীপ কাকু বলেছিলেন, না, তার চেয়েও বড় এভিডেন্স হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, যার রিপোর্ট পেতে আরও 4টে দিন সময় লাগবে। ছবি থাকলে তো লোকটাকে শনাক্ত করা যাবে বলেছিল ঝিনুক। দীপ কাকু বলেছিলেন, সেটা ডিপেন্ড করছে পারমিতা কতটা সঠিক বর্ণনা দিতে পারেন তার ওপর। হাতের ছাপ সেদিক থেকে অনেক বেশি নির্ভরযোগ্য। তবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চোর ধরা গেলেও যতক্ষণ না চুরিটা কিভাবে হয়েছে, মানে চোর চাবি পেল কোথায়, বের করতে পারছি, অপরাধীকে পুরোপুরি দোষী সাব্যস্ত করা যাবে না। হিসাব মতো আমার কাজ এখনও অর্ধেক বাকি। স্বাভাবিক কারণেই দমে গিয়েছিল ঝিনুক। এত কিছুর পরও মাত্র 50% কাজে গিয়েছে। গাড়িতে গুম মেরে বসেছিল ঝিনুক। দীপ কাকু হয়তো উৎসাহ জোগানোর জন্যই বলেছিলেন, সম্ভাব্য অপরাধীদের লিস্ট অবশ্য এখন অনেকটাই ছোট হয়ে এসেছে। বাদ পড়েছেন দেবাংশুবাবু। ডায়াগ্রামের কপি যে আছে সেটা স্বীকার করেছেন। তথাগতকে তো আগেই সন্দেহের বাইরে রেখেছি। পারমিতা দেবীকেও রেহাই দেওয়া যায়, কারণ এসি সার্ভিসিংয়ের লোকটার কথা উনিই বলেছেন। আমি নিশ্চিত চুরি ওই লোকটাই করেছে। নিতাইকে তাই সন্দেহ করার আর কোনো মানে হয় না। লোকটা নিতাই নয়। ঝিনুক বলেছিল, নিতাই যদি ছদ্মবেশে এসি সারানোর লোক হয়ে এসে থাকে। ওর গলা শুনে চিনতে পারতেন পারমিতা। প্রায় নিয়মিতই নিতাই এ বাড়িতে যাতায়াত করে বলেছিলেন দীপ কাকু। ঝিনুক জিজ্ঞাসা করেছিল, বাপনের মায়ের বিষয়ে আপনার কি মতামত? সেও নির্দোষ। রোজ ব্যাগটা হাতে তুলে মেঝে পরিষ্কার করত। চুরিটা যদি সে করে থাকে, ব্যাগে হাতের ছাপ রাখত না। দীপ কাকু সত্যি লিস্টটা একেবারেই ছোট করে দিলেন। পরক্ষণেই বলে উঠলেন, আমার সমস্ত অনুমান মিথ্যে করে দিতে পারে ফিঙ্গারপ্রিন্ট, তাই ওটার ফটো সবচেয়ে বেশি জরুরি। ঝিনুক আর কোনো কথা না বাড়িয়ে জানতে চেয়েছিল, কাল তো তাহলে আমরা কখন বেরোচ্ছি? দীপ কাকু বলেছিলেন, কাল আর তুমি বেরিও না। বাইরের কাজ তো একটাই, দেবাংশুবাবুর বাড়ি গিয়ে আর্টিস্টের আঁকা অপরাধীর ছবিটা নিয়ে আসা। বাকি কাজ আমি অফিসে বসেই ফোনে সেরে নেব। ঝিনুক দীপ কাকুর কথা মানতে চায়নি। বলেছিল, না, আমি আপনার অফিসেই চলে আসব। যাব দেবাংশুবাবুর ফ্ল্যাটে। ভীষণ কিউরিওসিটি হচ্ছে অপরাধীর ছবিটা দেখার জন্যে। আপনার সঙ্গে যেসব কেসে ছিলাম, ছবি এঁকে অপরাধী ধরার ব্যাপারটা ছিল না। দীপ কাকু আর না করেননি। ঝিনুক সকাল 10:30টায় পৌঁছে গিয়েছিল দীপ কাকুর অফিসে। দীপ কাকু তখন ফোনে কথা বলছিলেন, সম্ভবত সান ট্রাভেলসের সঙ্গে। দীপ কাকুর দুটো প্রশ্ন শুনেছিল ঝিনুক, মানে করতে পারিনি। 1 নম্বর প্রশ্ন, মিস্টার সেনগুপ্ত ছাড়া কলকাতায় আর কারো কি টিকিট বুক করেছিলেন ওই ফ্লাইটে? দ্বিতীয় প্রশ্ন, দেবাংশু সেনগুপ্ত কোন ফ্লাইটে যাচ্ছেন এবং ফিরছেন, কি ব্যাপারে কি কোনো কোয়ারি এসেছিল? ও প্রান্তের উত্তর ঝিনুক শুনতে পায়নি, তাই প্রশ্নটাই ধোঁয়াশা মার্কা লাগলো। ঝিনুককে কিছু জিজ্ঞাসা করার সুযোগ না দিয়ে দীপ কাকু বললেন, চলো, সূর্য রায়ের বাড়ি যেতে হবে একবার। বাইকে আসার পথে দীপ কাকু জানালেন, কেন যাওয়া হচ্ছে সূর্য রায়ের বাড়ি। এখন ঝিনুকের মনে হচ্ছে এ কাজে তার না এলেও চলতো। অফিস টাইমের ব্যস্ত রাস্তা ছেড়ে ঝিনুকরা ঢুকে পড়েছে সল্ট লেকে। এখানে এলেই ঝিনুকের কীরকম একটা ভয় ভয় করে, হারিয়ে যাবার ভয়। একবার বাস থেকে নেমে এক বন্ধুর বাড়ি যেতে গিয়ে 2 ঘন্টা সল্ট লেকের গোলকধাঁধা মার্কা রাস্তায় ঘুরেছিল। দীপ কাকু কিন্তু এক চান্সে নির্দিষ্ট বাড়ির সামনে গাড়ি দাঁড় করালেন। নেম প্লেটে জয়শ্রী রায় এবং সূর্য রায়ের লেখা। চা এবং প্রচুর স্ন্যাক্স সহযোগে সূর্য রায় স্ত্রী আপ্যায়ন করলেন। সূর্য রায়ও খুবই উত্তেজিত। এক্সিবিশনে প্রথমবার ফটো যাচ্ছে বলে কথা। অফিসে আজ 2 ঘন্টা লেট করে ঢুকবেন, ঠিক করেই রেখেছেন। দীপ কাকু এখন সূর্য রায়ের তোলা ফটোতে মগ্ন।
বিভিন্ন সাইজের অজস্র ফটো সেন্টার টেবিলে এনে রেখেছেন সূর্য রায়। সব ফটো শহরের নয়, দীপ কাকু শহরের ছবিগুলো আলাদা করছেন। হঠাৎ মনে পড়েছে এভাবে মাথা তুলে সূর্য রায়কে জিজ্ঞাসা করলেন, আপনাদের বাথরুমটা কোথায়? আসুন, বলে সূর্য রায় ডেকে নিলেন দীপ কাকুকে। বাথরুম থেকে ঘুরে এসে দীপ কাকু ফের ফটোয় ডুবে গেলেন। ফোন বাজছে ওর, খেয়াল করছেন না। ঝিনুক সম্বিত ফেরালো, ফোনটা রিসিভ করুন। হ্যাঁ, 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 বলে পকেট থেকে ফোন বার করলেন দীপ কাকু। স্ক্রিনে চোখ বুলিয়ে কানে নিলেন, বললেন, হ্যাঁ বলুন। উপ্রান্ত থেকে কোনো অপ্রত্যাশিত খবর এলো। মুহূর্তে পাল্টে গেল দীপ কাকুর এক্সপ্রেশন। পরপর যে কথাগুলো বললেন তা হচ্ছে, আসেনি অফিসে, বাড়ি থেকে ট্রাভেল ব্যাগ নিয়ে বেরিয়েছে। অফিসের ট্যুরে কোথায় যাচ্ছে বাড়িতে বলেনি। ঠিক আছে, আমি পুলিশ লাগাচ্ছি। ফোন অফ করে দীপ কাকু বললেন, আমি এই ভয়টাই পাচ্ছিলাম, পাখি পালিয়েছে। ঝিনুক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে? দীপ কাকু বললেন, তথাগত। একটু চুপ করে থেকে আফসোসের গলায় বললেন, আরো কেয়ারফুল থাকা উচিত ছিল আমার। থমথমে মুখে গোটা দশেক ফটো তুলে নিলেন টেবিল থেকে দীপ কাকু। সূর্য রায়কে বললেন, একটা এনভেলপ দিন না। খাম এনে দিলেন সূর্য রায়। ওর মুখ থেকেও নিভে গিয়েছে একটু আগের উৎসাহ। উদ্বেগ মেশানো গলায় বললেন, তথাগত মানে দেবাংশুদার অ্যাসিস্ট্যান্ট? পালিয়েছে কেন? ধরা পড়ে যাওয়ার ভয়। দেবাংশুবাবুর জিনিসগুলো চুরি করেছে সে। ধরা অবশ্যই পড়বে। কলকাতা পুলিশের ক্ষমতা তো জানে না। বলে দীপ কাকু ফটোগুলো খামে পুরে উঠে দাঁড়ালেন। দীপ কাকুর বাইক সূর্য রায়ের বাড়ি ছাড়াতেই ঝিনুক জিজ্ঞেস করলো, আপনি তো তথাগত বাবুকে সন্দেহের বাইরে রেখেছিলেন। তাতে কি হয়েছে? আমার অনুমান ভুল হতে পারে না, বললেন দীপ কাকু। ঝিনুক জানতে চাইল, আমরা কি এখন যাদবপুর থানায় যাচ্ছি? না, দেবাংশু বাবুর ফ্ল্যাটে, বললেন দীপ কাকু। ঝিনুক বলল, ওখানে কি আর কি হবে? চোর কে সে তো বোঝাই যাচ্ছে। দীপ কাকু বললেন, তথাগত নিজে চুরি করেনি। করলে পারমিতা দেবী ওকে চিনতে পারতেন। চুরি করিয়েছে অন্য কাউকে দিয়ে। আর্টিস্টের আঁকা ছবিটা চিনিয়ে দেবে সেই অপরাধীকে। আর্টিস্ট যার ছবি এঁকেছে কেউই তাকে চিনতে পারেনি। ব্যতিক্রম দীপ কাকু। প্রসঙ্গে এলেই উনি শুধু মিটিমিটি হাসছেন। পারমিতা দেবী বলেছেন ছবিটা নাকি নিখুঁত আঁকা হয়েছে। এই সেই লোক যে নাকি এসি মেশিনটা সার্ভিসিং করতে এসেছিল। ছবিটা আঁকা হয়েছে প্রায় হাঁটু পর্যন্ত। একটা ব্যাপারে সামান্য হতাশ হয়েছেন পারমিতা দেবী। আর্টিস্টের পাকা হাত দেখে উনি নিজের একটা পোর্ট্রেট আঁকাতে চেয়েছিলেন। দীপ কাকুর পাঠানো ইয়াং আর্টিস্ট কিছুক্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়। পারমিতা দেবীকে বলেন, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের বর্ণনা দিন। ধুত, এভাবে কখনো ছবি আঁকানো যায় নাকি? বিরক্তি সহ অভিযোগ করেছেন দীপ কাকুর কাছে পারমিতা দেবী। ঝিনুক তখন সামনে দাঁড়িয়ে একটু হলে হেসে ফেলছিল আর কি। দীপ কাকু পারমিতা দেবীর থেকে আর্টিস্টের আঁকা অপরাধী ছবিটা নিয়ে বলেছিলেন, ওরা কথার ছবি আঁকে। ওদের গুরু ফ্রান্সের বিখ্যাত আর্টিস্ট আলফোন্স বার্তিল। গুরু গম্ভীর তথ্যের ভারে ঝিনুকের স্বতঃস্ফূর্ত হাসিটা মিলিয়ে গেল। তারপরে কেটে গিয়েছে দুদিন। ফিঙ্গারপ্রিন্টের ফটো এসেছে দীপ কাকুর হাতে। আজ দেবাংশু বাবুর কেসের শেষ দিন। দীপ কাকু কথা রেখেছেন। সঙ্গে নিয়েছেন বাবাকে। দীপ কাকুর হাতে একটা ফাইল। মনে হচ্ছে ওর ভিতরেই রয়েছে রহস্য উদ্ঘাটনের নথিপত্র। বাবার গাড়িতে ঝিনুকরা চলেছে গড়িয়াহাটের কাছে এক হোটেলে। ওখানকার কনফারেন্স রুমে এই কেসটার জড়িত লোকজনদের ডাকা হয়েছে। বাবা জানতে চেয়েছিলেন কাদের কাদের ডাকলে। দীপ কাকু বলতে চাইলেন না, বললেন, কনফারেন্স রুমে গিয়ে দেখবেন। ঝিনুক জিজ্ঞেস করলো, তথাগত বাবু কি ধরা পড়েছেন? এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না দীপ কাকু। চলন্ত গাড়ির জানলার বাইরে এমনভাবে তাকিয়ে থাকলেন যেন কলকাতার সন্ধে পৃথিবীর অন্যতম এক সুন্দর দৃশ্য। এরপর বাবা নড়ে চড়ে বসলেন, বললেন, এই এত সাসপেন্স রাখলে কিন্তু চলবে না। তাহলে আমরা তোমার কিসের কাছের লোক? চুরিটা অন্তত কিভাবে হয়েছে সেটুকু বলো। প্রস্তাবে রাজি হলেন দীপ কাকু। বললেন, হ্যাঁ, এটা আপাতত বলা যায়। চুরির পদ্ধতি ধরার ব্যাপারে আপনি এবং মিস্টার আফাং আমাকে বিরাট হেল্প করেছেন।
দেবাংশুবাবুর ব্যাগের চাবিটা আফাংকে দেখাতে উনি বললেন, কলকাতায় এই চাবি বানানো সম্ভব নয়। চাবিটা শঙ্কর জাতীয় ধাতুতে তৈরি এবং এই মেটাল কলকাতায় অমিল। ভারতের অন্য কোনো বড় শহরে পাওয়া গেলেও যেতে পারে। এখানে যেসব মেটাল পাওয়া যায় তা দিয়ে চাবিটা বানাতে গেলে একমাত্র আফাংয়ের কাছেই আসতে হবে, কারণ চাবির কাটিং ভীষণ জটিল। খুব সূক্ষ্ম হাতের কারিগর এবং বিশেষ কিছু যন্ত্র ছাড়া এই চাবি তৈরি করা যাবে না। আফাংয়ের কাছে এই চাবি কেউ করাতে যায়নি, গেলে আফাং তৈরি করতো না। এখানকার অ্যাভেলেবল মেটাল দিয়ে চাবিটা তৈরি করলে হয়তো প্রথম ব্যবহারেই চাবিটা ভেঙে গর্তে পড়ে থাকতো। এসব শুনে আফাংয়ের কাছে জানতে চেয়েছিলাম এই চাবি কোথায় নিখুঁত এবং নির্ভরযোগ্যভাবে তৈরি করা সম্ভব। উনি তখন সিঙ্গাপুরের কথা বলেন। ওখানে ওরই কিছু দেশওয়ালি পরিচিত মানুষ সিমলিম স্কোয়ার অঞ্চলে ফুটপাতে বসে এই ধরনের চাবি তৈরি করে। তারা চাবি তৈরি করতে কম্পিউটার, স্ক্যানার পর্যন্ত ব্যবহার করে। এরপরই আমার মাথায় ঢুকে গেল চাবি তৈরি হয়েছে সিঙ্গাপুরে। এক্ষেত্রে দেবাংশুবাবুর আসল চাবিটা হাতাতে হবে। সেটা কি করে সম্ভব? আপনার দ্বারস্থ হলাম। জিজ্ঞাসা করলাম বিদেশের হোটেলের সিকিউরিটির ফাঁক ফোকর কোথায়। আপনি বললেন একমাত্র রুম ক্লিন করার সময় একটু ফাঁক পাওয়া যায়। তাছাড়া জিমন্যাস্টিক দক্ষতায় যদি সরিয়ে থাকে। হোটেলের দেওয়াল বেয়ে ওইসব কায়দার রাস্তা চড় নেবে না, বাইরের লোকের চোখে পড়ে যেতে পারে। অতএব পথ একটাই, ঘর ক্লিন করার সময় ঢুকতে হবে তাকে। ইতিমধ্যে দেবাংশুবাবুকে ফলো করে এসে দেখে নিয়েছে ব্যাগ কেনার পর চাবিটা রেখেছেন কাঁধে ঝোলানো ছোট চামড়ার ব্যাগে, যেটায় পাসপোর্ট ভিসা আছে। এরপরই ব্যাপারটা আমার কাছে জটিল হয়ে গিয়েছিল। দেবাংশুবাবু বলছেন যে স্পেয়ার পার্টস কেনার পর একবারই মাত্র ব্যাগটা রুমে রেখে ঘন্টা চারেকের জন্য শপিং করতে বেরিয়েছিলেন। সেই সময় রুম মেকআপ করতে দিয়ে যাননি। তাহলে চোর ঢুকলো কি করে? এটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় ক্লিক করে, আচ্ছা এরকম তো হতে পারে চোর উঠেছিল দেবাংশুবাবুর আশেপাশের কোনো রুমে, নিজের ঘরের মেকআপ রুমের বোর্ডটা ঝুলিয়ে দিয়েছিল দেবাংশুবাবুর দরজায়। সেটা দেখে ক্লিনিং স্টাফ দেবাংশুবাবুর রুম পরিষ্কার করতে ঢোকে, আর তখনই ক্লিনিং স্টাফকে কোনোভাবে বিভ্রান্ত করে চোর আসল চাবির ছাপ সাবানে বা অন্য কোনো আধুনিক জিনিসে নিয়ে নেয়। তারপর সেই ছাপ দেখিয়ে চাবি তৈরি করে নেয় সিমলিম স্কোয়ার অঞ্চলে বসে থাকা চাবিওয়ালাদের কাছে। দীপ কাকুর কথা শেষ হতেই বাবা বললেন, অসাধারণ দীপঙ্কর, ইউ আর আ জিনিয়াস। এই পোড়া দেশে তুমি কতটা কদর পাবে সেটা নিয়েই চিন্তা হয়। এবার বলো, চোরটি কে? বাবার প্রশংসায় কাজ হলো না। দীপ কাকু সেই যে চুপ করলেন, আর কোনো কথা বললেন না। সবশেষে ঝিনুকরা পৌঁছলো হোটেলের সামনে। কনফারেন্স রুমে ঢুকে ঝিনুক অবাক। পারমিতা দেবী আর লক্ষ্মী বেরা ছাড়া কেসে জড়িত সকলেই আছেন। তথাগত বাবু আছেন, হাতে হাত করা নেই। দেবাংশু বাবু, নিতাই, সমীরণ দাস, সূর্য রায়, বসন্ত আগরওয়াল এবং তার উকিল বন্ধু। বিরাট টেবিল ঘিরে বসে আছেন সকলে। দীপ কাকু, ঝিনুক, বাবা গিয়ে বসলেন ফাঁকা 3টে চেয়ারে। টেবিলে চায়ের কাপ দেখে বোঝা যাচ্ছে 1 রাউন্ড হয়ে গিয়েছে। দীপ কাকু শুরু করলেন তার বক্তব্য। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও আমার পুলিশ বন্ধুকে দিয়ে ফোন করিয়ে আপনাদের এখানে ডেকে আনানোর জন্য। দেবাংশুবাবুর কেসে এই মিটিংটার যে প্রয়োজন আছে একটু পরেই সেটা আপনারা বুঝতে পারবেন। এবার আপনাদের আমি চোরের ছবি দেখাই। পারমিতা দেবীর কাছ থেকে শুনে আঁকা ছবিটা দুহাতে উপর নিচে ধরে সকলকে দেখালেন দীপকাকু। ঝিনুক ছবিটা আগে দেখেছে, মাথায় টুপি, চোখে চশমা, গোফওয়ালা, বছর 30-35-এর একজন মানুষ। ছবিটা টেবিলে রেখে দীপকাকু বললেন, এই লোকটা দেবাংশুবাবুর ওয়ার্কশপের এয়ার কন্ডিশন মেশিন সার্ভিস করতে ঢুকেছিল, কিন্তু ছদ্মবেশে। ঝিনুক হাঁ হয়ে গেছে দীপ কাকুর কথা শুনে। বাকি সকলেরও নিশ্চয়ই একই অবস্থা। দীপ কাকু ফাইল থেকে আরও একটা ছবি বের করতে করতে বললেন, এবার আমি চোরের আসল চেহারাটা দেখাচ্ছি। পেন্সিল স্কেচটা সকলের চোখের সামনে তুলে ধরতেই সূর্য রায় ছিটকে উঠে দাঁড়ালেন চেয়ার থেকে। এই আচরণ অত্যন্ত স্বাভাবিক, কারণ ছবিটা ওরই। সূর্য রায় বললেন, আমাকে এভাবে ফাঁসানোর মানেটা কি? কাউকে দিয়ে আমার ছবি আঁকিয়ে বলা হলো ইনি চোর? বাহ, এরকম আষাঢ়ে তদন্তের কথা তো কোনোদিন কেউ শুনেছি কিনা আমি জানি না। আমার বলা এখনো শেষ হয়নি সূর্যবাবু।
আপনি যদি অপরাধী না হন অযথা উত্তেজিত হচ্ছেন কেন? আপনাকেও বলার সুযোগ দেওয়া হবে। ভীষণ ঠান্ডা গলায় কেটে কেটে বলা দীপকাকুর কথাগুলোর সামনে সূর্যবাবু খানিকটা মিইয়ে গেলেন। এসে বসলেন চেয়ারে। চোখ মুখ রাগে গনগন করছে। দীপকাকু আপাতত নীরব থেকে সূর্যরায়ের ছবিতে পেন্সিল চালালেন কিছুক্ষণ। ফের তুলে ধরলেন ছবিটা। অবিকল আগের ছবির মতো হয়ে গিয়েছে। দীপকাকু সূর্যরায়ের ছবিতে চশমা পরিয়েছেন, টুপি, গোঁফ এঁকেছেন। বললেন, এবার? একটুও না ঘাবড়িয়ে সূর্যরায় বললেন, এটাও এক ধরনের ভাঁওতাবাজি। প্রথমেই আমার ছবিটা এঁকে চশমা, টুপি, গোঁফ অ্যাড করা হয়েছিল। দুটো ছবি দীপকাকু ফাইলে রাখলেন। মৃদু হেসে বললেন, ছবিটা আমি তদন্তের সুবিধের জন্যই বানিয়েছি। আপনাকে দোষী সাব্যস্ত করার মতো প্রমাণ আমার হাতে যথেষ্ট আছে। মেনে নিচ্ছি ছুরিটাতে আপনার নৈপুণ্যের স্বাক্ষর লক্ষ্য করার মতো। কিন্তু সেই আপনি প্রমাণ ছেড়ে দিয়েছেন অজস্র, যেমন অতি বুদ্ধিমান চোরও ফেলে যায়। প্রথম প্রমাণ, যে হাতের ছাপ পাওয়া গিয়েছে দেবাংশুবাবুর বাড়ির ওয়ার্কশপের এসি মেশিনে, তার সঙ্গে আপনার হাতের ছাপ মিলিয়ে দিতে পারি। দেবাংশুবাবুর ছেলের অন্নপ্রাশনের ট্রেডের অনেকের মতো আপনিও নিমন্ত্রিত ছিলেন। তখনই বাড়ির ভিতরটা আপনার জানা হয়ে যায়। দেবাংশুবাবু আপনাদের এসি লাগানো নতুন ওয়ার্কশপটা দেখাতে নিয়ে যান। আপনি আন্দাজ করে নেন স্পেয়ার পার্টসের ব্যাগটা দেবাংশুবাবু কাজের জায়গাতেই রাখবেন। মিলে যায় আপনার অনুমান। আপনার ফিঙ্গারপ্রিন্ট রয়ে গিয়েছে আরও একটা জায়গায়, দেবাংশুবাবুর ব্যাগের ভিতরে রাখা কাগজপত্রে। নেক্সট, বলে দীপকাকু ফাইল থেকে বার করলেন দুটো ফটোগ্রাফ। দুটোর সাবজেক্ট এক। দীপকাকু বললেন, আপনার কাছে আমি এক্সিবিশনের ফটো নিতে যাইনি, এই ফটোটা খুঁজতে গিয়েছিলাম। ডান হাতের ফটোটা দেখালেন, আর এই ফটোটা, বাঁ হাতের ফটোটাও দেখালেন। এটা দেবাংশুবাবুর তোলা। সিঙ্গাপুরের একটা হেরিটেজ বিল্ডিংয়ের পিছনে উঠেছে হাই রাইজ বিল্ডিং। সেই বহুতলের মাথায় সাদা মেঘের গোলাকার যে অংশটা দেখা যাচ্ছে, আপনাদের দুজনের ফটোতেই সেটা আছে। অর্থাৎ ফটোটা আপনারা ঘণ্টাখানেকের তফাতে হলেও তুলেছেন একই জায়গা থেকে। স্থানটা হচ্ছে হোটেল গ্র্যান্ড ম্যাক্স। ভিন্ন জানালা থেকে তুলেছেন বলে ফটোর অ্যাঙ্গেল একটু শুধু আলাদা। একটু থেমে ফের শুরু করলেন দীপকাকু। আপনার অফিসে টাঙানো সমুদ্র দূষণের ফটোটা দেখিয়ে আপনি যদি মিথ্যে কথা না বলতেন, আমি আপনার তোলা অন্য ফটোগুলো দেখতে যেতাম না। ফটোর বিষয়টা এতটাই মর্মস্পর্শী, আমি পরে খোঁজ নিতে গিয়ে জানতে পারি সমুদ্রের ওই দৃশ্যটা কলকাতা থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে পড়ে না, সিঙ্গাপুর থেকে কুয়ালালামপুর যাওয়ার সময় দেখা যায়। ওই সময়ে সকালের দুটো ফ্লাইট আছে। এরপরই আপনার প্রতি সন্দেহ গাঢ় হয় আমার। কেন বলছেন? বিদেশ যাত্রা বলতে গত 5 বছরে একবারই শখ করে সিঙ্গাপুর গিয়েছিলেন। নিশ্চয়ই গোপন করতে চাইছেন কিছু। মডার্ন ইলেকট্রনিক্সের প্রতি আপনার এতটাই আগ্রহ, আপনি সিঙ্গাপুর তো বটেই, কুয়ালালামপুর পর্যন্ত নিয়মিত যাতায়াত করেন। অথচ আমাকে বলেছেন আপনি শুধুমাত্র মেশিন সারাই করে থাকেন। দেবাংশুবাবুর মতো চ্যালেঞ্জিং কাজে হাত দেন না। আপনার মিথ্যে প্রকাশ্যে আনার রাস্তা আমি পেয়ে গেলাম দেবাংশুবাবুর তোলা ফটো দেখার পর। আমার মনে হলো এক্সিবিশনের টোপ দিলে আপনি আপনার সমস্ত ফটো আমাকে দেখিয়ে ফেলবেন। সিঙ্গাপুরের লেটেস্ট ফটো দেখার জন্য আমি এক্সিবিশনের থিমটা নিজেই বানালাম, দ্য ওল্ড সিটি। দেবাংশুবাবুর তোলা লিটল ইন্ডিয়ার ফটোতে আমি পুরনো সিঙ্গাপুরকে পেয়েছি। আপনি আমার ফাঁদে পা দিলেন, দেখিয়ে ফেললেন সিঙ্গাপুরে আপনার তোলা রিসেন্ট ফটোগুলো। এরপরও আমি দেবাংশুবাবুর যে ট্রাভেল এজেন্সি থেকে টিকিট বুক করান সেখানে খোঁজ নিই দেবাংশুবাবুর ফ্লাইটে ওরা কলকাতায় আর কারো টিকিট বুক করেছে কিনা। ওরা বলল না, কিন্তু একজন দেবাংশু সেনগুপ্তর বন্ধু বলে পরিচয় দিয়ে ফ্লাইট নাম্বার জেনেছিল কোনো মারফত। আপনি সেই লোক যিনি অন্য ট্রাভেল কোম্পানির মাধ্যমে দেবাংশুবাবুর ফ্লাইটের একটা টিকিট নিজের জন্য বুক করিয়েছিলেন এবং গোটা পথটাই ছিলেন দেবাংশুবাবুর চোখের আড়ালে। আপনি যে সিঙ্গাপুরে সেই সময় গিয়েছিলেন তার মস্ত প্রমাণ আমার পুলিশ বন্ধু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে জোগাড় করে দিয়েছে কালই। বিদেশ বলে আপনি ছদ্মনামটা ব্যবহার করতে পারেননি, পাসপোর্ট দেখিয়ে ভিসা পেতে হয়েছে। এরপর ফোনে যোগাযোগ করি গ্র্যান্ড ম্যাক্স হোটেলে। ওরা বলে যে আপনি 205 নম্বর রুমে ছিলেন, দেবাংশুবাবু ছিলেন একটা রুম বাদ দিয়ে।
একটানা কথা বলে দম নেবার জন্য দীপ কাকু থামলেন। সূর্য রায়ের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে, দরদর করে ঘামতে লাগলেন। ঝিনুকের মনে পড়ল ইনি চেয়েছিলেন তার পোর্ট্রেট তুলতে, এখন এরই একটা ফটো তুলতে ইচ্ছে করছে ঝিনুকের। ফের শুরু করলেন দীপ কাকু। সূর্যবাবু, আপনার নিশ্চয়ই মনে আছে আপনার বাড়িতে ফটো দেখার সময় আমি একবার বাথরুমে গিয়েছিলাম। যাওয়াটা ছিল ছুতো। দেবাংশু বাবুর তোলা ফটোর মতো একটা ফটো আপনার কাছে দেখতে পেয়ে বাথরুমে যাবার বাহানা করি। বাথরুম থেকে ফোন করি দেবাংশু বাবুকে, বলি একটু পরে আমায় ফোন করে বলুন তথাগত পালিয়েছে। আপনার সামনে সেই ফোন এসেছিল। আপনি নিশ্চিন্ত হয়েছিলেন, যাক সন্দেহটা তাহলে অন্য লোকের ওপর পড়েছে। সেই ভরসায় আপনি এখনো রেখে দিয়েছেন দেবাংশুর স্পেয়ার পার্টস, ডায়াগ্রাম, বাড়ি অথবা অফিসে রেখে দিয়েছেন সব কিছু। আমি যদি এখনই থানায় ফোন করি, পুলিশ গিয়ে আপনার বাড়ি অফিস সার্চ করে জিনিসগুলো বের করে ফেলবে। টেবিলের উপর মাথাটা নামিয়ে দিলেন সূর্য রায়। নিস্তব্ধ হয়ে আছে গোটা ঘর। দীপকাকুর রহস্য উন্মোচনে সকলেই হতবাক। একটু পরে দীপকাকু বলে উঠলেন, আপনাদের সকলকে এক জায়গায় ডেকেছি একটা কারণে। আমি চাই না এই কেসটা পুলিশ হ্যান্ডেল করুক। আপনারা নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নিন। ছোট্ট একটা সার্কেলের ভেতরে হয়েছে চুরিটা, বাইরের দুনিয়ার সঙ্গে তেমন যোগাযোগ নেই। আপনারা প্রত্যেকেই গুণী মানুষ। ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ দিন সূর্যবাবুকে। উনিও যথেষ্ট প্রতিভাধর ইঞ্জিনিয়ার। অবশ্য আমার অনুরোধ অনায়াসে অগ্রাহ্য করতে পারেন দেবাংশুবাবু। চোর ধরার জন্য অ্যাপয়েন্ট করেছিলেন আমাকে। সূর্যবাবুকে পুলিশে দেবেন কি না সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আপনারই আছে। আমি শুধু নিজের চার্জটা মকুব করে দিতে পারি। দেবাংশুবাবুর ডিসিশন শোনার জন্য মুখ তুললেন সূর্য রায়, চোখে করুণা ভিক্ষা। দেবাংশুবাবু ওর দিকে না তাকিয়েই বললেন, আমিও পুলিশের ঝামেলায় যেতে চাই না। সূর্য যদি আমার টেকনোলজি অন্য কোম্পানিতে বিক্রি করতে যায়, বাধ্য হব তখনই পুলিশের কাছে যেতে। টানা চুপ করে বসে থাকার পর হঠাৎ কথা বলে উঠলেন সমীরণ দাস। আচ্ছা, আবার আমাকে পুলিশ দিয়ে এখানে ডেকে পাঠানোর কারণটা জানতে পারি কি? দীপ কাকুর মুখে হাসি খেলে গেল, বললেন, দেবাংশু বাবুর প্রতি আপনার ভুলটা ভাঙিয়ে দিতে চেয়েছিলাম। এবার নিশ্চয়ই মানবেন দেবাংশু বাবু অনেক উঁচু দরের ইঞ্জিনিয়ার। অযথা অসুয়া পুষে রাখবেন না, মিথ্যে প্রচার করবেন না ওর নামে, বরং বন্ধুত্ব করে নিন। বরফ কতটা গলল কে জানে, গুম হয়ে বসে রইলেন সমীরণ দাস। এবার মিস্টার আগরওয়াল জানতে চাইলেন, আমাকে ডাকলেন কেন? দীপ কাকু বললেন, আপনাকে ডেকেছি একটা রিকোয়েস্ট করতে। এইসব চুরি টুরির ব্যাপার দেখে আপনি যেন পিছিয়ে না যান টেকনোলজিটা কিনতে। দেবাংশুবাবু অনেক মেধা পরিশ্রম দিয়ে জিনিসটা আবিষ্কার করেছেন। বসন্ত আগরওয়াল হাসলেন, বললেন, টেকনোলজি আমি কালই কিনে নিব, পরশু বিক্রি করে দেব 5টা কোম্পানিকে, রেট নেব 2 লাখ। মেশিন আপগ্রেডেশনে আমার কোনো খরচা হলো না। দীপকাকু বললেন, কিন্তু কম্পিটিশনে তো আপনি এগিয়ে থাকতে পারবেন না। সে আশা আমি ছেড়ে দিয়েছি। একবার যখন ডায়াগ্রাম বাইরে গিয়েছে অন্য কোম্পানি সেটা পাবেই। তার আগেই যা লাভ করার আমি করে নিতে চাই। তারিফ করার দৃষ্টিতে বসন্ত আগরওয়ালকে দেখলেন দীপকাকু। এমন সময় ওর ফোন বেজে উঠল। নম্বরটা চেনা নয়। স্ক্রিনে চোখ রেখেই কানে তুলে নিলেন সেটটা। হ্যালো বলার পরই একটু পরেই বললেন, খুন হয়েছে, আমি এখনই যাচ্ছি। বাবা জিজ্ঞাসা করলেন, কে খুন হলো আবার? সেই ভদ্রমহিলা। আমার অফিসে আপনারা দেখেছিলেন, সবসময় ভয় থাকতেন কেউ বুঝি তাকে ফলো করে যাচ্ছে। বলে দীপ কাকু বাকি সকলকে বললেন, সরি, আমাকে চলে যেতে হচ্ছে। আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে নিন। ঝিনুক তাড়াতাড়ি দীপ কাকুর পাশে গিয়ে দাঁড়ালো। বাবা বললেন, খুনটুন আমার বাবা বিশেষ সহ্য হয় না। তোমরা গাড়িটা নিয়ে যাও, আমি ট্যাক্সি ধরে বাড়ি চলে যাব। দেবাংশুবাবুর কেসের সাফল্য উপভোগ করা আর হলো না। কনফারেন্স রুম থেকে বেরিয়ে গম্ভীর মুখে সিঁড়ি ভাঙতে লাগলেন দীপ কাকু। গাম্ভীর্য কিছুটা ধার করে ঝিনুকও নামতে লাগলো পিছন পিছন। দীপ কাকুর মতোই গত কেসের সাফল্য এখন তার কাছে অতীত। এতক্ষণ শুনছিলেন শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায় রচিত চাবি রহস্য গল্পটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে। গল্পটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন। যারা আমার চ্যানেলে প্রথম গল্প শুনছেন এবং নতুন, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা একবার ভিজিট করার জন্য। আমি এই ধরনের গোয়েন্দা গল্প আমার চ্যানেলে নিয়ে আসি প্রায়ই, এবং এই ধরনের গোয়েন্দা গল্পের উপরে কাজ করতে আমি ভালোবাসি।
আশা করছি আপনাদের গল্পগুলো ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে অলরেডি আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের মধ্যে আরও বেশি করে শেয়ার করুন, যাতে আরও বেশি বন্ধু এই চ্যানেলের সাথে যুক্ত হতে পারে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটাকে, বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে নতুন গল্পে আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি আরও একটা নতুন গল্প নিয়ে আমি ফিরে আসছি দেবারতী আপনাদের কাছে। আর আগামীকাল, আগে থেকে অ্যানাউন্স করে দিচ্ছি, আগামীকাল আসছে গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির নতুন গল্প। শুনতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে অডিও স্টোরি স্টেশনের। তাহলে চলুন, খুব ভালো থাকুন, ভালো ভালো গল্প শুনুন এবং অবশ্যই অডিও স্টোরি স্টেশনের পাশে থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।